আমার কাছে আসবেন না আপু, দূরে থাকুন। দূরে কেন থাকবো সোনা? আমাদের না বিয়ে হয়েছে? কাছে এসো। বিয়ে? কিসের বিয়ে? জোর করে চাপিয়ে দিলে কখনো বিয়ে হয় না। আমি মানি না এই বিয়ে। কেন মানবে না? আমি কি দেখতে সুন্দর না? সুন্দর দিয়ে কি করব? রাস্তাঘাটে কি সুন্দরের অভাব পড়েছে? তুমি আমাকে রাস্তার মেয়েদের সাথে তুলনা করলে। আপনি কি তাদের থেকে আলাদা নাকি? আমার তো মনে হয় না। ইমন, একদম চিৎকার করবেন না। আমার সাথে আপনার একদম যায় না, সেটা ভুলে যাবেন না আপনি। তাই কথা বাড়াবেন না। তুমি নিজেকে কি মনে করো? সবাইকে অসম্মান করার অধিকার তোমার আছে? সবাইকে না, যে যেটার যোগ্য তার সাথে তেমন ব্যবহার করি। নীলার হঠাৎ মনটা ভেঙে গেল। কেন ইমন তাকে এমন কথা শোনায়? সে কি এসবের যোগ্য? সে তো এই বিয়ে চায়নি। পরিবার জোর করে তাকে এই সম্পর্কে বেঁধে দিয়েছে। ইমন কি সারা জীবনই তাকে এভাবে অপমান করবে? মনের ভেতরে কান্না চেপে রেখে মুখে একটা শান্ত হাসি এনে নীলা আবার বলল, সব বাদ দিয়ে সংসার করার জন্য প্রস্তুত হও সোনা। আজ না আমাদের বাসর। বাসর? মাই ফুড। আপনার সাথে বাসর করার ইচ্ছে আমার নাই। তাই এসব চিন্তা বাদ দিয়ে শুয়ে পড়েন। নীলা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে ইমনের দিকে এগিয়ে যায়। ইমন বুঝে ওঠার আগেই নীলা তার গলা জড়িয়ে ধরে। শোবো তো যান, কিন্তু তোমার সাথে, শরীরে শরীরে মিশিয়ে। ইমন আচমকা ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয়। রেগে চিৎকার করে বলল, আপনার সাথে শুতে আমার গা গিন গিন করে। দূরে থাকুন। নীলা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে। চোখের পানি আর ধরে রাখতে পারে না, কিন্তু ইমন যেন না দেখে সেজন্য দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। ঠিক আছে, আজ না হয় আলাদা থাকলাম, কিন্তু একদিন একদিন তুমি নিজেই আমার কাছে আসবে ইমন। ইমন কিছু বলে না, শুধু মুখ ফিরিয়ে নেয়। এই ঘরে দুই প্রান্তে দুটা মানুষ, স্বামী স্ত্রী হয়েও যেন দুজন অচেনা। ইমন আর কিছু না বলে বিছানার একপাশে শুয়ে পড়ে, মুখ ঘুরিয়ে নেয় দেওয়ালের দিকে, যেন এই ঘরে আর কেউ নেই। এই ঘর, এই ভাবটাই তার চোখে মুখে স্পষ্ট। নীলা মাঝখানে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ চুপ, তারপর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে নীরবে, নিঃশব্দে। কিন্তু বুকের ভেতরের কষ্ট আর চেপে রাখা যায় না। নীলা দুহাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। তার জীবনের প্রথম রাত, এই রাতটাই এমন হওয়ার কথা ছিল। ইমন বিরক্ত হয়ে পাশ ফিরল। এইসব ন্যাকা কান্না বাদ দেন, শুয়ে পড়েন। আমার নাটক দেখার সময় নাই। এমন ব্যবহার করো কেন ইমন? আমি কি তোমার এতটাই বোঝা? বেশি কথা বাড়াবেন না, পরিষ্কার বলছি। আর একটা শব্দ করলেও কিন্তু ঘর থেকে বের করে দিব। এটা তো আমার ঘরও। আমি কি এতটুকু অধিকারও রাখি না? অধিকার? এই ঘরে আপনার কোনো অধিকার নাই। যেটুকু আছেন সেটাও আমার দয়ার কারণে। নীলার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, তবুও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমি তো শুধু একটু সম্মান চেয়েছি, ভালোবাসা না হোক। সম্মান পেতে হলে আগে সম্মান পাওয়ার মতো হতে হয়। এখন লাইট বন্ধ করেন আর শুয়ে পড়েন। নীলা ধীরে ধীরে লাইট বন্ধ করে, অন্ধকার ঘরে শুধু তার চাপা কান্নার শব্দ। সে বিছানার একদম কোণেই শুয়ে পড়ে। দুজনের মাঝে বিশাল দূরত্ব, যেন মাঝখানে পাহাড়। অন্ধকার ঘরে নীলা বিছানার এক কোণায় কুকড়ে শুয়ে আছে। ইমন দেওয়ালের দিকে মুখ করে শুয়ে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। নীলার বুকের ভেতর জমে থাকা কষ্ট আর চেপে রাখা যায় না। ফুপিয়ে ফুপিয়ে কান্না আসে, খুব আস্তে, যেন শব্দ না হয়, তবুও নিঃশ্বাসের কাঁপুনি লুকানো যায় না। ইমন বিরক্ত হয়ে চোখ খুলে। কি চান আপনি, বলেন তো? নীলা চমকে ওঠে, কথা বলতে পারে না। ইমন উঠে বসে, গলা আরো কঠিন। আপনি কি চান আমি আপনার কাছে গিয়ে আপনার চাহিদা পূরণ করি? তাহলে ভুল করছেন। এমন করলেও আমি আপনার কাছে যাব না। আমার ইচ্ছা নাই আপনাকে ছোঁয়ার। নীলার চোখ দুটো বিস্ফোরণের মতো বড় হয়ে যায়। এই কথা শোনার জন্য সে কান্না করছিল। তুমি সব সময় ভুল বোঝো কেন ইমন? আমি এসব কিছু চাইনি। আমি শুধু ঠিকই বুঝি আমি, একদম ঠিক।
তাই কথা বাড়াবেন না। আমি শুধু একটু মানবিক ব্যবহার চেয়েছি, এইটুকুই কি বেশি? বেশি চাহিদা থাকলে বাইরে গিয়ে মেটান, আমার কাছে এসব আশা করবেন না। এই কথাটা নীলার বুকের ঠিক মাঝখানে গিয়ে আঘাত করে। চোখের পানি এবার আর আটকে রাখা যায় না। তুমি আমাকে এত নিচু ভাবো? আমি কি তোমার কাছে এতটাই তুচ্ছ? ভাবি না, আপনি নিজেই নিজেকে ওই জায়গায় নামাচ্ছেন। নীলা আর কিছু বলে না, ধীরে ধীরে শুয়ে পড়ে, দুহাতে বুক চেপে ধরে, যেন কষ্টটা বের হয়ে না আসে। এই রাতটা নীলার জীবনের অপমানের এক দীর্ঘ অধ্যায় হয়ে রয়ে গেল। যে মানুষটার সাথে সারা জীবন কাটানোর কথা, সে মানুষটাই তার সম্মান চিরে টুকরো টুকরো করে দিল। কিন্তু নীলার চোখের জল শুধু দুর্বলতা নয়, এই কান্নার ভেতরেই জন্ম নিচ্ছে এক আগুন, যে আগুন একদিন ইমনকেই জ্বালাবে। ঘরের বাতাস ভারী হয়ে আছে। নীলা শুয়ে থেকেও আর শুয়ে থাকতে পারে না। অপমানের প্রতিটি কথা বুকের ভেতর আগুন ধরিয়ে দিয়েছে। হঠাৎ সে উঠে বসে। আমার অধিকার চাই ইমন। ইমন ধীরে চোখ মেলে তাকাই, সেই দৃষ্টিতে বিরক্তি, অবজ্ঞা। অধিকার? আমি এত সস্তা না যে যার তার সাথে ঘনিষ্ঠ হব। আমি যে সে না, আমি তোমার স্ত্রী। আমার কাছে আপনার কোনো মূল্য নাই, তাই নিজের সম্মান বজায় রাখতে হলে দূরে থাকুন। অবশ্য আপনার সম্মান বলে কিছু থাকলে তো। এই কথাটা নীলার মাথার ভেতর বিস্ফোরণ ঘটায়। তার চোখে আর পানি নেই, শুধু আগুন। চুপ করো। এমন কিছু বলার আগে নীলা এগিয়ে যায়। রাগ, অপমান, জমে থাকা কষ্ট সব একসাথে ফেটে যায়। সে হঠাৎ ইমনের ঠোঁট কামড়ে ধরে কিস করতে লাগে। এক মুহূর্তের জন্য ঘরটা থমকে যায়। ইমন স্তব্ধ। নীলা ছাড়তেই দুজনেই হাঁপাচ্ছে। আমি সস্তা না, আমি দুর্বল না। তুমি যতই আমাকে তুচ্ছ ভাবো, আমি তোমার সামনে মাথা নত করব না। ইমন চোখ বড় করে তাকিয়ে থাকে। এই নীলাকে সে চিনত না। নীলা পিছিয়ে যায়, চোখে আগুন, গলায় দৃঢ়তা। মনে রেখো ইমন, এই বিয়েতে আমি জোর করে এসেছি ঠিকই, কিন্তু অপমান সহ্য করতে আসিনি। আজ তুমি আমাকে তুচ্ছ ভাবছো, একদিন এই তুচ্ছ মানুষটার শক্তি তোমাকে নাড়িয়ে দিবে। দরজা বন্ধ হয়। ঘরে একা দাঁড়িয়ে থাকে ইমন। ঠোঁটে হালকা যন্ত্রণা, কিন্তু তার থেকেও বেশি যন্ত্রণা বুকের ভেতরে। দরজা বন্ধ হতে নীলা আর নিজেকে ধরে রাখতে পারে না। ধীরে ধীরে বেলকুনির দিকে হেঁটে যায়। বাইরে রাতের বাতাস ঠান্ডা, কিন্তু তার বুকের ভেতর আগুন। বেলকুনির এক কোণে রাখা চেয়ারে বসে পড়ে, হাঁটু ভাঁজ করে বুকের কাছে টেনে নেয় নিজেকে। আর তখনই চোখের বাঁধ ভেঙে যায়। নীলা নিঃশব্দে কাঁদে। কোনো শব্দ নেই, শুধু চোখের পানি গড়িয়ে পড়ে। যেন কেউ না দেখে এই ভয়ে সে ঠোঁট কামড় দিয়ে কান্না চেপে রাখে। আমি কি সত্যিই এতটাই মূল্যহীন ইমন? চাঁদের আলো তার ভেজা চোখে পড়ে। আজ তার জীবনের সবচেয়ে বড় অপমানের রাত। ঘরের ভেতর ইমন বিছানায় বসে আছে, দুহাত শক্ত করে মুঠো করা, দাঁতে দাঁত চেপে আছে এমনভাবে যেন রাগটা বেরিয়ে এলে সব ভেঙে ফেলবে। তার ঠোঁটে এখনো হালকা যন্ত্রণা। ইমন দাঁতে দাঁত চেপে নিজে নিজে বলে, কখনো মানব না আপনাকে, কখনো না। সে চোখ বন্ধ করে। নীলার মুখটা ভেসে ওঠে, রাগী, অপমানিত, চোখে আগুন। ইমন মাথা ঝাঁকিয়ে ফেলে। না, এটা ঠিকটা। আমি দুর্বল হব না। সে পাশ ফিরে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। বেলকুনিতে নীলা এখনো বসে আছে। কান্না থেমেছে, কিন্তু চোখে পানি জমে আছে। তুমি যতই অস্বীকার করো ইমন, এই বিয়েতে আমি হার মানবো না। সে চোখ মুছে উঠে দাঁড়ায়। আজকের কান্না শেষ। এই কান্না থেকে জন্ম নিচ্ছে এক নতুন নীলা, আরো শক্ত, আরো রাগী, আরো আত্মসম্মানী। একই ঘরে দুজন মানুষ একই জেদে পাথর হয়ে যাচ্ছে। আরেকজন কান্না থেকে শক্তি বানাচ্ছে। রাতটা দুজনের কারোরই ঘুমে কাটেনি। ইমন বারবার পাশ ফিরেছে। চোখ বন্ধ করলে নীলার মুখটা ভেসে উঠছে রাগী, অপমানিত, তবু অদ্ভুত দৃঢ়। আর নীলা বেলকনির চেয়ারে বসে বসে ভোর দেখছে। আকাশ ফর্সা হয়েছে, কিন্তু তার বুকের ভেতরের অন্ধকার কাটেনি। ভোরের হালকা আলোয় নীলা ধীরে ধীরে ঘরে ঢোকে। ঠিক তখনই দুজনের চোখাচোখি হয়। এক মুহূর্তে নীলার চোখে ক্লান্তি, লালচে ভাব। ইমনের চোখে কঠোরতা আর উপেক্ষা। কেউ কিছু বলে না। ইমন চোখ ফিরিয়ে নেয়। বিছানা থেকে উঠে সরাসরি বাথরুমের দিকে হেঁটে যায়।
একটুও পাত্তা না দি নীলা দাঁড়িয়ে থাকে। বুকের ভেতরটা কেমন শূন্য লাগে। এই মানুষটার কাছে আমি কি আদৌ কিছু? সে আর দাঁড়িয়ে থাকে না, ধীরে ধীরে নিচে নামতে থাকে। নিচতলায় রান্নাঘর থেকে শব্দ আসছে। ইমনের মা নীলার খালা চুলার হাঁড়ি নামাচ্ছিলেন। নীলাকে দেখে ঘুরে তাকান। উঠে পড়েছিস মা? খালা। ইমনের মা নীলার মুখের দিকে ভালো করে তাকান। চোখের লালচে ভাব লুকানো যায়নি। ইমন কিছু বলে নাই তো? এই প্রশ্নটা শুনে নীলার বুকের ভেতর জমে থাকা কষ্ট আবার মাথা চাড়া দেয়। নীলা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, খালা জোর করে বিয়ে দিলে কেন বলো তো? ইমন মানবে না, এটা তো আমি আগেই বলেছিলাম। ইমনের মা দীর্ঘশ্বাস ফেলেন, চুলার আঁচ কমিয়ে নীলার পাশে বসেন। মা, আমরা ভেবেছিলাম সময় দিলে সব ঠিক হয়ে যাবে। সময় কি জোর করে ভালোবাসা বানাতে পারে খালা? আস্তে আস্তে সব ঠিক হবে মা। ইমন রাগী ঠিকই, কিন্তু খারাপ না। খারাপ না হলে এমন কথা বলতো না খালা। ইমনের মা কিছু বলতে পারেন না, শুধু নীলার হাতটা শক্ত করে ধরে রাখেন। নীলা রান্নাঘরের এক পাশ চুপচাপ দাঁড়িয়েছিল। খালার কথাগুলো কানে ঢুকলো, মনে ঠাঁই পাচ্ছিল না। ঠিক তখনই ইমনের ভাবি ঘরে ঢুকলেন। ভাবি নীলার দিকে তাকিয়ে বুঝে ফেলেন রাতটা ভালো যায়নি। নীলা, এসব ভেবো না। না ভাবলেও তো মনটাই নেই ভাবি। জানো তো, ইমনের রাগের একটা কারণ আছে। ও এমন না, সময় দিলে সব ঠিক হবে। নীলা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। ভাবি নীলার কাঁধে হাত রাখেন। বিশ্বাস করো, ওর ভিতরটা খারাপটা শুধু বোঝে না কিভাবে কথা বলতে হয়। ভাবি, ঠিক হবে না ভাবি। যে মানুষটা আমাকে দেখতেই চায় না, সে মানুষটা আমাকে কিভাবে গ্রহণ করবে? ও তো আমাকে পছন্দই করে না। জোর করে বিয়ে মানে তো জোর করে ভালোবাসা না। নীলা চোখ নামিয়ে নেয়, বুকের ভেতরটা ভারী হয়ে আসে। ভাবি আবার বললেন, দেখো নীলা, শুরুটা কঠিন হয় অনেক সময়, কিন্তু ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যায়। ধৈর্য আমি ধরবো ভাবি, কিন্তু নিজের সম্মান ভেঙে না। ভাবি একটু থমকে যান। এই নীলার চোখে আজ অন্যরকম কিছু ভাঙন আর জেদের মিশ্রণ। ঠিক আছে, যা করবি ভেবে করিস, কিন্তু নিজেকে হারাস না। নীলা মাথা নেড়ে নিচে তাকায়। সবে বলেছে সময় ঠিক করে দেবে, কিন্তু নীলার মন জানে সময়ের চেয়েও বড় বাধা হলো ইমনের অস্বীকার। বাথরুমে দরজা খুলে ইমন বের হয়। ফ্রেশ শার্ট, চুল ভেজা, মুখে সে চেনা গম্ভীর ভাব। কারো দিকে তাকায় না, সোজা ডাইনিংয়ের দিকে আসে। খেতে দাও মা। বস। তারপর নীলার দিকে তাকি নরম গলেই বলেন। যা মা, খেতে দে। নীলা একটু থমকে যায়। রাতের কথা, সকলের কথা সব একসাথে মনে পড়ে যায়। রাগ করবে খালা। সেটা পরে দেখবো, এখন খেতে দে মা। নীলা আর কিছু বলে না, চুপচাপ রান্নাঘরের দিকে যায়। থালায় ভাত তুলে তরকারি ডাল সব গুছিয়ে এনে ইমনের সামনে রেখে দেয়। ইমন তাকায় একবার দুবার, তার চোখে হঠাৎ রাগের ঝিলিক। এটা কি? ভাত তরকারি। কথা শেষ হওয়ার আগেই ঠাস ইমন থালাটা এক ঝটকায় টেবিল থেকে ফেলে দেয়। ভাত তরকারি ছড়িয়ে পড়ে মেঝেতে। ঘরে পিন পতন, নীরবতা। আমি কি বলেছিলাম আপনার রান্না খাবো? নীলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে পানি এসে যায় কিন্তু ফেলে না। মা হতভম্ব হয়ে বলেন, ইমন, এসব কি করছিস? জোর করে বিয়ে দিয়ে এখন জোর করে খাওয়াবে? এসব নাটক আমার সহ্য হয় না। আমি তো শুধু। চুপ। আপনার কোনো দরকার নাই কথা বলার। ইমন, খেয়ে যা। আমার এই বাড়িতে দম বন্ধ লাগে। দরজা সজোরে বন্ধ হয়ে যায়। নীলা তখনও দাঁড়িয়ে আছে, মেঝেতে ছড়িয়ে থাকা খাবারের দিকে তাকিয়ে থাকে, যেন সেই খাবারের সাথে তার সম্মানও ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে সে বসে পড়ে, হাত দিয়ে মেঝের ভাত গুছাতে গুছাতে চোখের পানি টুপটাপ করে পড়ে। মা কাছে এসে নীলার মাথায় হাত রাখেন। মা, কষ্ট পেয়েছিস জানি। কষ্ট না খালা, অপমান লাগে। ডাইনিং রুমে নিস্তব্ধতা নেমে আসে। মেঝেতে ছড়িয়ে থাকা খাবার, ভাঙ্গা থালার শব্দ, সবকিছু যেন নীলার বুকের ভেতরের ভাঙ্গনের প্রতিচ্ছবি। ইমনের মা ধীরে ধীরে চেয়ারটায় বসে পড়েন, কপালে চিন্তার ভাঁজ। ইমনের এত রাগের কারণ কি রে মা? আমাদের তো কখনো এত রাগ লাগে না। তাহলে ও কেন এমন রেগে থাকে?
নীলা চুপ করে থাকে, মাথা নিচু, চোখে পাতা কাঁপছে, কিন্তু সে তাকায় না। মা আবার নরম গলায় বলেন, তুই কিছু জানিস নাকি মা? কিছু হলে বল। নীলা ঠোঁট কামড়ে ধরে, বুকের ভেতর জমে থাকা কথাগুলো গলার কাছে এসে আটকে যায়। না খালা, আমি কিছু জানি না। এই জানি না, এর ভেতর লুকিয়ে থাকে হাজারটা কথা, হাজারটা প্রশ্ন, কিন্তু সে একটাও বের হতে দেয় না। নীলা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আমি একটু রুমে যাচ্ছি খালা। মা আর কিছু বলেন না, শুধু নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। মেয়েটার পিঠটাও আজ খুব ভারী লাগছে তার কাছে। রুমের দরজা বন্ধ হতেই নীলার সমস্ত শক্তি যেন একসাথে ভেঙে পড়ে। সে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। আর তখনই চেপে রাখা কান্না আর ধরে রাখা যায় না। নীলা দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদে, বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আমি কি এতটাই অযোগ্য ইমন? তোমার রাগের সবটুকু কেন আমার উপর এসে পড়ে? বিছানার একপাশে মাথা ঠেকে বসে থাকে সে, চোখের পানি গড়িয়ে পড়ে বালিশে। সবাই বলে সময় ঠিক করে দেবে, কিন্তু সময় কি অপমান ভুলিয়ে দিতে পারে? সে চোখ মুছে উঠে দাঁড়ায়, আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকায়। লাল চোখ, মুখ ক্লান্ত, তবুও চোখের গভীরে একরাশ জেদ। আমি আর এভাবে ভেঙে পড়বো না। যদি যুদ্ধই হয় আমি লড়েই থাকবো। দুপুরে সূর্য সরাসরি বেলকনিতে পড়ছে, হালকা বাতাস, কিন্তু ঘরের ভেতরে আবহ ভারী। নীলা গোসল করে নতুন লাল শাড়ি পরে বেলকনিতে দাঁড়িয়েছে। চুল আর কোমরের নরম রেখা ধুলোবালির সাদা আলোয় ঝলমল করছে। সে হালকা নিঃশ্বাস নেয়, চোখ বন্ধ করে নিজের ভেতরে শান্তি খুঁজতে যাচ্ছে। হঠাৎ কিছুর প্রতি দৃষ্টি ছুঁয়ে যায়। ইমন বাইরের দিক থেকে আসছে। হঠাৎ সামনে চোখ পড়তে চোখে অবিশ্বাস, মুখে রাগের আঁচ। ইমনের মন হঠাৎ ঘোরে ভরে যায়। সে বুঝতে পারছে না এই নীলা কি রূপ দেখাচ্ছে তার চোখে। কি হলো আমার সাথে? কেন চোখ ঝাপসা হয়ে যাচ্ছে? কিন্তু সে থেমে থাকে, ধীরে ধীরে পা বাড়ায় না, দূরত্ব মেনে থাকে। নীলা কিছুটা অবাক হয়ে তাকায়, চোখে হালকা সন্দেহ আর ভয়। কি হয়েছে? কিছু না। বাথরুমে দরজা বন্ধ হওয়ার সাথে সাথে ইমন দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকে। হাত দুটো শক্ত করে মুঠো বানিয়ে বুকের উপর চেপে ধরে। কেন? আমি তার কাছে যেতে চাইলাম। ভেতরে রাগ, ভেতরের ঘর, সবই এক মুহূর্তে আঘাত হানে। সে নিজের কণ্ঠে কথা বলে, যেন কেউ শোনে না। না, কখন আমি যাব না ওনার কাছে। কেন এমন হলো আমার সাথে? আমি এত দুর্বল না। আমি তো বলেছিলাম আমি যে কোনো পরিস্থিতি সামলাতে পারি, কিন্তু এই রূপ, এই ঘোর কেন আমাকে নিয়ন্ত্রণ করতে দিচ্ছে না? ভেতরে ঘোর আর রাগ একত্রে ফেটে পড়ে। সে মৃদু চিৎকার করতে চায়, কিন্তু থামিয়ে দেয় নিজেকে। আমি আমার উপর রাগ ঝাড়বই? আমি কখনো নীরব হয়ে থাকার মানুষ না। নিজের নিয়ন্ত্রণ হারাতে দেব না। দৃঢ়ভাবে দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতর জমে থাকা রাগ, ঘোর, অভিমান সব মিলিয়ে তাকে শক্ত করে ধরে রাখে। বেলকনির আলোয় নীলা দাঁড়িয়ে আছে, হালকা বাতাস চুল নাড়াচাড়া করছে। চোখে লালচে ছোঁয়া, মুখে এক অদ্ভুত স্থিরতা। এমন ফ্রেশ হয়ে দরজা খুলে বেরোলো। চোখে দেখা যায় নীলা এখনো বেলকনিতে দাঁড়িয়ে। আপনি অন্য ঘরে থাকার ব্যবস্থা করে নিন। আমি আপনার সাথে রুম শেয়ার করতে পারবো না। কেন ইমন? বিয়ের পরে আলাদা থাকলে লোকে কি বলবে? ইমন মুখে হালকা জোরালো হাসি আনে, ঠোঁটের পাশে একেবারে অল্প চ্যালেঞ্জের ছাপ। লোকের কথায় আপনার কিছু আসে যায় নাকি? আপনি কি সেই ধরনের? নীলা চোখ কপালে তুলে তাকায়। ইমনে সেই অদ্ভুত রাগ মিশ্রিত ঠাট্টা একদমই হজম করতে পারছে না। আমি লোকের কথা নিয়ে থাকি না ইমন, কিন্তু নিজেকে লুকিয়ে রাখলে মানসিক শান্তি তো পাই না। আমি আমার নিজের মতোই চলবো। কোনো লোকের কথাতেই আমার মন বদলাবে না। বেলকনির বাতাস হঠাৎ থমকে গেছে, যেন নীলা আর চুপ করে থাকার মানুষ নয়। ইমনের মাথাটা তার আত্মসম্মানে সোজা আঘাত করেছে। তুমি চাইলেই আমি অন্য রুমে থাকতে পারবো না ইমন। আমার মন আছে, সম্মান আছে।
আপনার সম্মান আপনার কাছেই রাখুন। আমার কাছে তার কি কোনো মূল্য আছে? এই কথাটা নীলার বুকের ভেতর কাটার মতো বিঁধে যায়, তবু সে ভাঙে না, বরং আরও সোজা হয়ে দাঁড়ায়। আজ তোমার কাছে মূল্য না থাকলেও আমি নিজেকে তুচ্ছ বানাবো না। ইমন চোখ সরিয়ে নেয়, যেন এই দৃঢ় চোখের সামনে দাঁড়াতে তার অস্বস্তি হচ্ছে। নিজেকে যা ইচ্ছা ভাবুন, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। ঠিক আছে, কিন্তু মনে রেখো আমি জোর করে কোথাও যাব না। এই ঘরে আমি বউ হয়ে এসেছি, বোঝা হয়ে না। ইমন আর কিছু বলে না, শুধু মুখ ঘুরিয়ে নেয়। নীরবতার ভেতরেই যুদ্ধটা জমে ওঠে। রাত নেমেছে অনেকক্ষণ। ঘরের ভেতর নিস্তব্ধতা এমন, যেন নিঃশ্বাস নিলেও শব্দ হবে। ইমন বিছানায় শুয়ে আছে, দেওয়ালের দিকে মুখ, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। আনিলা চেয়ারে বসে আছে, উঠে শোবে না, বসেই থাকবে সেই সিদ্ধান্তটুকুও যেন সে নিতে পারছে না। এই ঘরে সে কোথায় শুবে সেটাই সে জানে না। কয়েক মুহূর্ত পরেই ইমন বিরক্ত গলায় বলে, আলো নিভান। নীলা চমকে ওঠে, কিছু না বলে উঠে দাঁড়িয়ে সুইচ টিপে আলো নিভিয়ে দেয়। ঘর অন্ধকার, কিন্তু নীলা দাঁড়িয়ে থাকে নিঃশব্দে স্থির। ইমন পাশ ফিরে তাকায়, অন্ধকারও বুঝতে পারে নীলা তাকিয়ে আছে। শোয়ার হলে শোন, না হলে চলে যান। এমন করে তাকিয়ে থাকলে অস্বস্তি হয়। নীলার বুকের ভেতরটা কেঁপে ওঠে, চোখে পানি এসে যায়, কিন্তু অন্ধকারে তা দেখা যায় না। সে আর কিছু না বলে ধীরে ধীরে হাঁটে এক পা, তারপর আরেক পা বিছানার একদম কোণায় গিয়ে খুব আস্তে শুয়ে পড়ে, যেন তার উপস্থিতিটুকু কারো গায়ে না লাগে। দুজনের মাঝে তখনও অনেকখানি ফাঁকা জায়গা। নীলা পাশ ফিরে শুয়ে থাকে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। ইমনও চোখ বন্ধ করে থাকে, কিন্তু বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি। ঘর অন্ধকার, দুজনেই শুয়ে আছে, কিন্তু কারোর চোখে ঘুম নেই। বিছানার মাঝখানে ফাঁকাটা যেন কথার থেকেও বড়। হঠাৎ ইমন নীরবতা ভেঙে বলে ওঠে, বিয়েতে কেন রাজি হলেন আপনি? আপনি জানেন না আমি কখনোই এই বিয়ে মানব না। আমি বিয়ে করতে চাইনি তোকে, কিন্তু খালা এত করে বলল, কাঁদলো, তাই রাজি হয়েছে। তাহলে আমার জীবন নষ্ট করে দিলেন কেন? আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে আদরে ভরিয়ে দিতাম। এই কথাটা নীলার বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে যায়। নীলা উঠে বসে, গলা কাঁপছে, তবু প্রশ্নটা করে, তাহলে আমি কি সমস্যা ইমন? আমি কোথায় ভুল? রুচি হয় না, এইটাই সমস্যা। একটা মুহূর্তে ঘরটা আরো অন্ধকার হয়ে যায়। নীলা আর কথা বলতে পারে না, চোখের পানি বালিশে গড়িয়ে পড়ে, কিন্তু সে শব্দ করে কাঁদে না। রুচি না হলে অপমান করতে হয়? আমি সত্য বলি, মিথ্যে আশ্বাস দেই না। আজ বুঝলাম, ভালোবাসা না পাওয়া কষ্ট এরকম, আর অযোগ্য প্রমাণিত হওয়ার কষ্ট আরেক রকম। ইমন শুয়ে থাকে, চোখ বন্ধ, কিন্তু বুকের ভেতর অদ্ভুত চাপ। একটা প্রশ্ন, একটা উত্তর, আর তার মাঝখানে ভেঙে পড়া এক নারী। রাত অনেক গভীর, বাইরে ঝিঝি পোকার শব্দ, ভেতরে নিস্তব্ধতা। একসময় ইমনের নিঃশ্বাস ভারী হয়ে আসে, ঘুম তাকে গ্রাস করেছে। হঠাৎ নীলা টের পায় ইমন ঘুমের মধ্যে ধীরে ধীরে তার দিকে সরে এসেছে। নীলা চমকে ওঠে, বুকের ভেতর দুরু দুরু শুরু হয়। ইমন ঘুমন্ত কণ্ঠে অস্পষ্ট কিছু বিড়বিড় করে, আর অজান্তে তার মুখ নীলার গলার কাছে নেমে আসে। একটা উষ্ণ স্পর্শ, অপরিচিতি, অপ্রত্যাশিত। নীলা বুঝে যায় ইমন জ্ঞানে নেই। এটা কি রাগী ইমন নাকি ঘুমের ইমন? ইমন আরো কাছে আসে, অজান্তে নীলার ঠোঁটে হালকা স্পর্শ পড়ে। এক মুহূর্তের জন্য নীলা শিউরে ওঠে, কিন্তু কিছু বলে না। তার ভেতর যুদ্ধ শুরু হয়, একদিকে অপমান, অন্যদিকে সেই অজানা দুর্বলতা। ইমন নিঃশ্বাসের নাম ধরে ডাকে না, অভিযোগ করে না, শুধু ঘুমের ঘরে কাছে থাকতে চায়। নীলা ধীরে করে তার হাত ধরে থামিয়ে দেয়। ইমন থামো। ইমন নড়ে চড়ে ওঠে, ভুরু কুচকে আবার ঘুমে ডুবে যায়, হাতটা আলগা হয়ে যায়। নীলা উঠে বসে, বুক ভরে শ্বাস নেয়, জেগে থাকলে আমাকে রুচিহীন বলে, আর ঘুমে আমাকেই খোঁজে। কিন্তু চোখ ভিজে ওঠে। কিন্তু এবার কান্না নয়, এটা প্রশ্নের জল। এই ঘরে ভালোবাসা এখনো জন্মায়নি, কিন্তু অস্বীকারের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা ঘুমে বেরিয়ে আসে। সকালের আলো জানালায় গলে ঘরে ঢুকতেই ইমন চোখ মেলে। এক সেকেন্ড, তারপর সে জমে যায়। নীলা তার বুকে মুখ গুজে, হাত
জড়িয়ে ঘুমিয়ে আছে। মুহূর্তেই ইমনের ভেতরে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সরুন। যে এক ঝটকায় নীলাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। নীলা ছিটকে বিছানার এক পাশে চমকে উঠে বসে যায়, চোখে ঘুম, মুখে ভয়। কি হয়েছে? আমাকে ফেললে কেন ইমন? লজ্জা করে না আপনার আমার কাছে এসে এমনভাবে শুয়ে থাকতে? নীলা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কয়েক সেকেন্ড পর নিজেকে সামলে নেয়। আমি তোমার কাছে আসিনি ইমন, তুমি রাতে আমার কাছে এসেছিলে। ও তাই নাকি? যাকে দেখলে আমার রুচি হয় না তার কাছে আমি যাব? আপনার এই বানানো গল্প আমি বিশ্বাস করব ভাবলেন কিভাবে? নীলার বুকের ভেতর কেমন করে ওঠে, অপমানের কাঁটা গভীরভাবে বিঁধে যায়। আমি গল্প বানাচ্ছি না ইমন, তুমি ঘুমের মধ্যে ছিলে, তুমি বুঝতেই পারোনি। চুপ করুন, নিজের ভুল ঢাকতে এসব নাটক করবেন না। সে বিছানা থেকে উঠে দাঁড়ায়, চোখে ঘৃণা, কণ্ঠে কঠোরতা। আমার শরীর, আমার স্পেস, ওখানে আপনার কোনো অধিকার নেই। আর ভবিষ্যতে এমনটা আবার হলে ভালো হবে না। নীলা নীরবে তাকিয়ে থাকে। এই প্রথম সে বুঝতে পারে ইমন শুধু তাকে অপছন্দই করে না, সে তাকে বিশ্বাসও করে না। ইমন তোয়ালে নিয়ে বাথরুমের দিকে হাঁটতে হাঁটতে থেমে যায়। নিজের সীমা বুঝে চলবেন। আমি আপনার সাথে কোনো সম্পর্ক মানি না। বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়। ঘরে শুধু নীলা আর ছিন্ন ভিন্ন আত্মসম্মান। নীলা ধীরে ধীরে বুকের কাছে হাত চেপে ধরে। ঘুমে তুমি যা ছিলে, জেগে তুমি তার ঠিক উল্টো। তাহলে আসল তুমি কে ইমন? তার চোখের জল এবার গড়িয়ে পড়ে, কিন্তু এই কান্নার দুর্বলতা নয়, এটা ভাঙ্গা বিশ্বাসের কান্না। বাথরুমের দরজা বন্ধ হতেই ইমন আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, চোখের দিকে তাকাতে পারে না নিজেরই। হঠাৎ এক ঘুষি গিয়ে পড়ে দেওয়ালে, ঠাস। কেন কেন রাতে ওনার কাছে গেলাম? আমি তো ইচ্ছে করেই গেছিলাম। তাহলে কেন নাটক করলাম ঘুমের? সে কলের নিচে হাত রাখে, পানি পড়ছে কিন্তু মাথার ভেতরে শব্দ থামে না। ওনাকে ছোঁয়ার অধিকার তো আমার আছে, তবুও কেন কেন ছলনা করে ছুতে হলো? আয়নার দিকে তাকিয়ে হেসে ফেলে, হাসিটা আত্মবিদ্রুপে ভরা। সামনাসামনি কেন পারি না? কেন কাছে গেলেই রাগ হয়, ঘৃণা লাগে? উনি কি এতটাই অযোগ্য, নাকি আমি নিজেই ভয় পাই? চোখ বন্ধ করে ফেলে। মনে পড়ে রাতের অজান্তে তার নিজের হাতের স্পর্শ, নিজের কাছে অস্বীকার করা অনুভূতি। না, আমি দুর্বল না। আমি মানব না এই বিয়ে, মানব না। এই রাগই আমাকে বাঁচিয়ে রাখবে, এই দূরত্বই ঠিক। কিন্তু বুকের ভেতর কোথাও একটা প্রশ্ন রয়ে যায়, যেটার উত্তর সে নিজেও দিতে পারে না। নীলা বিছানার একপাশে বসে আছে, চোখ দুটো ফাঁকা। মাথার ভেতর এখনো বাজছে ইমনের রাগী বলা সেই ধাক্কার মুহূর্তটা। সে কখনো ভাবতে পারেনি ইমন তাকে এমনভাবে ঠেলে ফেলতে পারে। হাত দুটো ধীরে ধীরে আঁকড়ে ধরে নিজের শাড়ির আঁচল। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, কান্না আসছে কিন্তু সে কাঁদছে না। এতটাই কি অচেনা হয়ে গেছে ওর কাছে? চোখের কোণে পানি জমে ওঠে, সে দ্রুত চোখ মুছে নেয়। এখানে কাঁদলে কেউ দেখবে না ঠিকই, কিন্তু সে নিজেকে দুর্বল দেখাতে চায় না। নীলা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, একবার পেছনে তাকায়। এই ঘর, এই বিছানা, এই মানুষ, সবকিছুই এখন তার কাছে ভিনদেশী। সে দরজার দিকে হাঁটে, পা দুটো ভারী লাগে, তবুও থামে না। দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হয় প্রতিটা ধাপ যেন তার বুকের উপর পড়ে। নিচে পৌঁছে দেখে ঘর জুড়ে সকালবেলার চেনা ব্যস্ততা। কেউ হাসছে, কেউ কথা বলছে, কিন্তু নীলার ভেতরটা শুনশান। ইমনের মা দূর থেকে তাকিয়ে জিজ্ঞেস করে, মা ঠিক আছিস তো? নীলা হালকা একটা হাসি টেনে আনে। হাসিটা ঠিক হাসি না, অভ্যাস। খালা, ঠিকই তো। সে আর কিছু বলে না, কারণ কিছু কথা বললেই চোখের পানি বেরিয়ে আসবে। নীলা ডাইনিংয়ের পাশ দিয়ে হেঁটে যায়। রান্না করছে ভাবি, সেখানে গিয়ে দাঁড়ায়। রান্নাঘরে চুলা জ্বলছে, হাঁড়িতে ভাত ফুটছে টুপটাপ শব্দে। নীলা নিঃশব্দে দাঁড়িয়ে তরকারি কাটছে, কিন্তু মনটা এখানে নেই। হঠাৎ পেছন থেকে ইমনের ভাবির কণ্ঠ। কি ব্যাপার নীলা, ইমন কি আজকেও রাগ করেছে? ওর সম্পর্ক ঠিক হবে না ভাবি। ভাবি একটু অবাক হয়ে তাকায়, চুলার আঁচ কমাতে কমাতে কাছে এসে দাঁড়ায়। এমন কথা বলিস কেন? নতুন বিয়ে তো, সময় লাগে। ও আমাকে মানতেই চায় না ভাবি।
রাগ অপমান সবই শুধু আমার ভাগে। না শোন, ছেলে মানুষ, মেয়েদের একটু আদর পেলে সব রাগ ভুলে যায়। না ভাবি, ইমন রাগ করবে। রাগ করলে করুক, চেষ্টা তো করে দেখ। সব সময় দূরে থাকলে তো কিছুই বদলাবে না। নীলা চুপ করে যায়, চুলার আগুনের দিকে তাকিয়ে থাকে। আমি ভয় পাই ভাবি, ওর চোখের সেই রাগটা। ভয় পেলে সংসার হয় না নীলা। একবার মন থেকে চেষ্টা কর, হয়তো ও নিজেও বুঝতে পারবে না কেন এতটা কঠিন হয়ে আছে। নীলা কিছু বলে না, কিন্তু ভাবির কথাগুলো তার মনে গেঁথে যায়। সে চামচের তরকারি নেড়ে নেয়। হাড়ির ভেতরে ফুটন্ত ভাতের সাথে তার বুকের ভেতরের অস্থিরতাও বাড়তে থাকে। একবার চেষ্টা করলে যদি সব আরো খারাপ হয়ে যায়, আর না করলে এই দূরত্বই কি সারা জীবন থাকবে? ইমন গোসল সেরে পেরিয়ে আসে, চুল ভেজা, তোয়ালে কাঁধে, চোখের তাড়াহুড়ো অফিসে যাবে। নীলা দূরে দাঁড়িয়েছিল, ভাবির কথাগুলো এখনো কানে বাজছে। একটু কাছে যাও, একটু আদর। বুক ধরফর করতে থাকে, ভয় আর আশা দুটোই একসাথে। নীলা হঠাৎ সাহস করে এগিয়ে যায়। ইমন কিছু বুঝে ওঠার আগেই নীলা তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। এক মুহূর্তে নিস্তব্ধতা। ইমন চমকে যায়, চোখ বড় হয়ে ওঠে, নীলাকে ছাড়িয়ে বলে। এই কি করছেন আপনি? কিন্তু সে সরে যেতে চায়, কিন্তু নীলা আরো কাছে টেনে নেয়। প্লিজ ইমন, একটু আদর করো আমাকে, রাগ করো না। ছাড়ুন, কি করছেন এসব? নীলারও শক্ত করে জড়িয়ে ধরে, তার ভেতরে শুধু ভাঙ্গা মানুষটার আকুতি। আমি তোমার স্ত্রী, আমি আর অপমান সহ্য করতে পারছি না। এক মুহূর্তের জন্য ইমনের বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপুনি ওঠে, একটা অনুভূতি যেটাকে সে চেনে না, মানতেও চায় না। কিন্তু পরের মুহূর্তে রাগ সব ঢেকে ফেলে। ইমন হঠাৎ ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে দেয়। নীলা পিছিয়ে গিয়ে দাঁড়াতে পারে না, পা কেঁপে ওঠে। আপনার সাহস হয় কিভাবে? আর ঠিক তখনই একটা থাপ্পড় শব্দটা ঘর জুড়ে বেজে ওঠে। নীলা স্থির হয়ে যায়, মুখ ঘুরে যায় এক পাশে, গালে জ্বালা, চোখে অন্ধকার। সে কিছু বলে না, বলবার মতো কিছু আর থাকে না। ইমন হাঁপাতে থাকে, নিজের হাতের দিকে তাকিয়ে থাকে, নিজেও যেন বিশ্বাস করতে পারছে না। ভবিষ্যতে আমার গায়ে হাত দেবেন না। আমি আপনার রাগ ভাঙানোর খেলনা না। সে তোয়ালে ছুঁড়ে ফেলে, শার্ট তুলে নেয়, দরজার দিকে যেতে যেতে থামে। এই বাড়িতে থাকছেন মানে এই না যে আমার শরীরের ওপর আপনার অধিকার আছে। দরজা বন্ধ হয়ে যায়। নীলা মেঝেতে বসে পড়ে, এক হাত দিয়ে নিজের গাল চেপে ধরে, চোখ দিয়ে পানি নামে, কিন্তু শব্দ হয় না। ভালোবাসা চাওয়াটা অপরাধ না, কিন্তু জোর করে ভালোবাসা পাওয়া যায় না। এই ঘরে আজ একটা সীমা ভেঙেছে, আর তার দাগ দুজনে জীবনই রয়ে যাবে। সকাল গড়িয়ে দুপুর, খাওয়ার সময় হয়ে গেছে। নীলা নিচে যায়নি, ভাবি বারবার ডাকাডাকি করে শেষমেশ নিচে নীলার রুমে আসে। দরজা খুলতে এসে থমকে যায়, নীলার মুখটা দেখেই আঁতকে ওঠে। নীলা, এটা কি? ইমন তোমাকে মেরেছে? নীলা কিছু বলে না, চোখ নামানো, ঠোঁট শক্ত করে চেপে ধরা। ভাবি তার মুখের কাছে গিয়ে দাঁড়ায়, গালে দাগ স্পষ্ট। আজ বাড়ি আসো, এই বেয়াদবির এমন শিক্ষা দিব সারাটা জীবন মনে রাখবে। নীলা ধীরে মাথা তোলে। না ভাবি, আমারই দোষ। কি বলছিস এসব? তোর গায়ে হাত তোলার দোষ নয়। আমি বেশি আশা করে ফেলেছিলাম। ওর তো দোষ নেই, আজ পর্যন্ত যা হয়েছে সব আমার জন্য। এসব কি বলছিস নীলা? ও যে ভুলে আটকে আছে সেটাও আমার জন্য। আমি চাইলেই তো ওকে বদলাতে পারি না। এসব তো কিছুই হয়নি। তুই ওকে সব খুলে বলিস না কেন? জোর করে কারো কাছে ভালো থাকার ইচ্ছে নাই ভাবি। ইমন ভাবছে, ভাবতে দেন, আমি আর জোর করব না। তুই খুব বেশি সহ্য করছিস নীলা। না ভাবি, আমি শুধু বুঝে নিচ্ছি কোথায় থামতে হয়। ভাবি আর কিছু বলে না, শুধু নীলার মাথায় হাত বুলিয়ে দেয়। নীলা চোখ বন্ধ করে নেয়। এই প্রথম কারোর স্পর্শে তার ভেতরে কাঁপুনি একটু থামে। কিছু মানুষ ভালোবাসার জন্য লড়ে, আর কিছু মানুষ লড়াই থামিয়ে দেয় নিজেকে বাঁচাতে। নীলা আজ দ্বিতীয় পথটায় বেছে নিয়েছে, আর ইমন সে জানে না। এই নীরব সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে। সন্ধ্যার আলো ফিকে হয়ে আসছে, বেলকনিতে দাঁড়িয়ে আছে নীলা, চুপচাপ, নিস্তব্ধ, চোখের কোনো রং নেই, শুধু ভাবনার গভীরতা। দূর থেকে ইমন আসে, তার কণ্ঠে স্বাভাবিক কোনো লয় নেই। ইমন ঢুকে বিছানায় ল্যাপটপ নিচে বসে যায়, কান্না অভিযোগ
আগের ঘটনা কিছু তার চোখে পড়ছে না, কেবল কাজ, শুধু কাজ। নীলা কিছু বলে না, আর রুমে যায় না। দূরত্ব দুজনের মধ্যেই আরো বাড়িয়ে দিয়েছে। ইমন তার চোখ মেলে না, মনে হয় সে সব কিছু ভুলে গেছে বা ভুলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু নীলা জানে তার চোখ, তার স্থিরতা, এই চুপচাপ প্রহরগুলো ইমনের কাছে অদৃশ্য হলেও তার ভেতরে টানাপোড়েনকে প্রতিফলিত করছে। আজও সে আমার দিকে তাকাবে না। আজও সে আমার অস্তিত্বের কোনো স্বীকৃতি দিচ্ছে না। বেলকনিতে দাঁড়িয়ে থাকা নীলা ধীরে ধীরে ঠোঁট চেপে ধরে। চোখে পানি আসে না, কেবল মনে গেঁথে আছে। আজকে রাতেও তার অন্তর্বেদনা একাই সামলাতে হবে। ইমন ল্যাপটপে মন দিয়েছে, কিন্তু বুকের ভেতর অজানা অস্থিরতা ধীরে ধীরে দানা বাঁধছে। সে জানে না নীলা রুমে না আসলেও তার নজর, তার প্রহর সেই বেলকনি থেকেই ইমনের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাত নেমেছে, ঘরটা নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক। নীলা শুয়ে আছে, চোখ বন্ধ, মুখে এক অদ্ভুত ভার। দিনের সব ক্লান্তি, অস্বস্তি, রাগ সবই মিশে আছে তার নিস্তব্ধতায়। এমন খেয়ে এসে ঘরে প্রবেশ করে, চলতে চলতে বলে, মা ডাকছে, যান। নীলা কোনো প্রতিক্রিয়া দেখায় না, চোখ বন্ধ রেখে শুয়ে থাকে। এমন ধীরে ধীরে তার দিকে তাকায়, চোখ আটকে যায় নীলার মুখের দিকে। সেখানে দাগ, কালো দাগ। আজ সারাদিনও মুছে যায়নি। ইমনের বুক কেঁপে ওঠে, হৃদয়ের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হয়। মাথা ঘুরছে, চোখ লাল হয়ে আসে, কিন্তু সে কিছু বলে না। আজ সারাদিন ধরে এই দাগ রয়ে গেছে। ঘরটায় আলো কম, নীলা এখনো শুয়ে আছে পাশ ফিরে। ইমন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীলার গালের দাগটা তার চোখ থেকে সরছে না। ইমন গলা পরিষ্কার করে বলে, খেয়ে আসুন, খিদে নেই। মা অপেক্ষা করছে, যান। নীলার ঠোঁটের কোণে তিক্ত একটা হাসি ফুটে ওঠে। সে ধীরে চোখ খোলে, ছাদের দিকে তাকিয়ে বলে, আমার মতো খারাপ মানুষের জন্য অপেক্ষা করে কি হবে? খেয়ে নিতে বলো। কথাগুলোতে অভিযোগ নেই, আছে শুধু নিজেকে ছোট করে ফেলা, যেটা ইমনের বুকে হঠাৎ ভার হয়ে বসে। ইমন কিছু বলতে গিয়েও বলে না। এক মুহূর্ত নীলার দিকে তাকিয়ে থাকে, তারপর চুপচাপ ঘুরে দাঁড়ায়। দরজার দিকে যেতে যেতে থামে না, পেছনে তাকায়ও না, কিন্তু পা দুটো তাকে নিচের দিকে টেনে নেয়, রান্নাঘরের দিকে। রান্নাঘরের আলোয় নরম ছায়ায় ইমন দাঁড়িয়ে আছে, হাতে প্লেটে ভাত আর তরকারি। খেয়ে নিন। নীলা কিছু বলে না। এমন ধীরে ধীরে ভাত মাখিয়ে নীলার সামনে ধরে। মনের ভেতর একটা অজানা অস্থিরতা। কেন সে এই কাজটা করছে নিজেও বুঝতে পারছে না। নীলা চোখ বড় করে তাকায়, একটু হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে। আমাকে খাওয়াবে তুমি? আমার কাছে আসতেই তো গা ঘিনঘিন করে তোমার। খেয়ে নিন। খেয়ে নিল। নীলা কণ্ঠে একটা হালকা কম্পন ধরে, চোখ নামিয়ে বলে, না, খাওয়ার ইচ্ছে নেই, যাও সরো। এমন এক মুহূর্তের জন্য থেমে যায়, কিন্তু তারপর ধীরে ধীরে এগিয়ে এসে নীলার হাত ধরল। চুপচাপ, জোরে নয়, কিন্তু স্পষ্ট। আমি চাই আপনি খাবেন। হাত ধরে টেনে সে দাঁড় করে, পিছু পা হয় চেষ্টায়। নীলা কিছুটা কাঁপছে, মনে মনে কষ্ট হচ্ছে। নিজেকে বলছে, নীলা আমি এটা চাই না, তবে বাধ্য হচ্ছি। হা করুন। কথা না বাড়ি হা করে। ইমন তাকে খাইয়ে দিতে শুরু করলো। নীলার চোখে পানি, কিন্তু চুপচাপ খেতে থাকে। রাত নেমেছে, ঘরে নিস্তব্ধতা। নীলা খেয়ে চুপচাপ শুয়ে পড়ে, চোখ বন্ধ, মনে অদ্ভুত অস্থিরতা। ইমন ল্যাপটপ বন্ধ করে পাশে বসে থাকে, কোনো কথা না বলে শুধু তাকিয়ে আছে। ঘরটা শান্ত, ঘুমের মধ্যে নীরবতা চারপাশে। হঠাৎ নীলার গা আলতো করে ইমনের শরীরের সঙ্গে লাগলো। ইমন চমকে যায়, দেখে নীলার গা জ্বলে যাচ্ছে, চুল ফাঁকে, ঠোঁট কুচকে, চুপচাপ ঘুমিয়ে আছে। ইমন ছলো ছলো চোখে নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ায়, হাত আলতো করে নীলার কপালে রাখে। জ্বর? গা তো খুব গরম। নীলা ঘুমের মধ্যে বিড়বিড় করতে থাকে, হাত ও পা কাঁপছে। স্বপ্নে বা অসুস্থতায় বোঝা যায় না। ইমন আস্তে গায়ে হাত রাখে, নীলার কাঁপুনি অনুভব করে। রাত গভীর, ঘর নিস্তব্ধ, শুধু দুজনের নিঃশ্বাস ভেসে আসছে। ইমন ধীরে নীলার পাশে যায়, হাত মুছে দেয় নীলার ঘামের গা, আলতো স্পর্শে চেপে ধরতে থাকে।
পরীক্ষা করে জ্বর আসছে নাকি। হালকা কমে গিয়েছে। ইমন নিঃশ্বাস টেনে শুয়ে পড়ে নীলার পাশে। চোখে সতর্কতা, মনে অজানা উদ্বেগ। নীলা ঘুমের মধ্যে হাত বাড়িয়ে ইমনকে জড়িয়ে ধরে। চুপচাপ নিঃশব্দে, কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের মৃদু কাঁপুনি। ইমন অবাক হয়, কিন্তু হালকা হাসি মুখে আনে। নীরবতার মধ্যে সে মাথায় হাতটিকে নীলার কপালে কিস করে। এক মুহূর্তের সময় থেমে যায়। ধীরে ধীরে নিঃশব্দে ঘুম তাদেরকে দুজনকে এক করে ফেলে। শুধু দুজনেরই অন্তর্বেদনায় মিলন। এভাবে রাত কাটে নীরবতায়, স্পর্শ আর আবেগের এক অদ্ভুত সমন্বয়ে। সকাল নেমেছে, সূর্যের নরম আলো ঘরের ভেতর ঢুকছে। নীলার চোখ ধীরে ধীরে খুলে যায়। ঘুম এখনো ভারী, কিন্তু শরীর কিছুটা দুর্বল। সে হাত দিয়ে গা স্পর্শ করে। ঠান্ডা না, গরম না, মাঝারি। ইমন তার পাশে দাঁড়িয়ে আছে, চুপচাপ, শুধু একদম নীরবভাবে তাকিয়ে আছে। রাতে জ্বর আসছিল আপনার? নীলা কিছু বলে না, চুপচাপ ফ্রেশ হয়ে নিচে চলে যায়। ইমনের দিকে তাকায় না, কথা বলে না। নিচে নামতেই ভাবি এসে দাঁড়ে, হালকা হাসি মুখে। রাতে তো খেলে না, এখন খেয়ে নাও। খেয়েছি ভাবি, ইমন খাইয়ে দিছে। বাবা, এত প্রেম! প্রেম না ভাবি, দায়িত্ব পালন করছে। ভাবি হেসে চলে যায়। নীলা এক মুহূর্তে দাঁড়িয়ে থাকে, মনের ভেতর অদ্ভুত শীতলতা। একদিকে রাগ, অন্যদিকে অজানা সান্ত্বনা। ইমন চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে, কোনো শব্দ নয়, কেবল নিঃশ্বাসের সঙ্গে ভেতরের অস্থিরতা মিশে যায়। সকালের রোদ নরমভাবে ঘরে ঢুকছে। নীলা খেয়ে ফ্রেশ হয়ে ওঠে, চোখে হালকা ভাব, মনে অদ্ভুত ভার। সে ধীরে ধীরে ইমনের মায়ের কাছে যায়। খালা আমি বাড়ি যেতে চাই। ইমনের মা চমকে তাকালেন, চোখে হালকা উদ্বেগ, কিন্তু মুখে শান্তি রেখে বললেন, কেন কেন মা, এখনই যাবি কেন? কয়দিন ঘুরে আসি, খালা ভালো লাগছে না। মায়ের চোখে সামান্য চিন্তা, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা হেলিয়ে নীরবভাবে নীলাকে বুঝিয়ে দিলেন। যা ভালো মনে হয় করো। নীলা ধীরে ধীরে ঘরে ফিরে আসে, মনের ভেতরে অদ্ভুত ভার। রুমে নীলা ব্যাগ গোছাচ্ছে, চুপচাপ, কিন্তু চোখে অদ্ভুত ভাব। একদিকে খারাপ লাগা, অন্যদিকে অজানা উত্তেজনা। ইমন আলতো করে তাকিয়ে থাকে, কিছু বলতে গিয়ে কণ্ঠ থমকে যায়। ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছেন? নীলা ধীরে ধীরে মুখ উঁচু করে তাকায়, চুপচাপ কিছু মুহূর্ত, শেষে শান্ত গলায় বলে, তোমাকে মুক্তি দিতে চাই। ইমন কানে অবিশ্বাসের মতো শব্দটা আসে, কিন্তু সে বুঝতে পারে ভেতর ব্যথা লুকিয়ে আছে। সে হালকা হাসি মুখে ধরে বলল, মানে? বাড়ি চলে যাচ্ছি। আমি থাকলে তো বিরক্ত হবে। তোমাকে স্পেস দিতে চাই। ইমনের বুকের মধ্যে একটা অদ্ভুত টান, খারাপ লাগছে, কিন্তু সে প্রকাশ করে না। হালকা কণ্ঠে বলল, ভালোই তো, এবার শান্তিতে থাকতে পারবো। সেটাই তো চাই। ইমন দুপুরে কাজে ব্যস্ত। সকালেও দুপুরের সময় দ্রুত কেটে যায়, কিন্তু মনের ভেতরে টানাপোড়েন জড়ছে। দুপুরে নীলা আস্তে ঘরের দরজা বন্ধ করে বাড়ি চলে যায়, চুপচাপ, কোনো শব্দ ছাড়াই। ভেতরে অদ্ভুত শান্তি, কিন্তু সাথে আছে একটা অজানা শূন্যতা। সন্ধ্যায় ইমন বাড়ি ফিরে আসে, রুমে ঢুকে তাকাই, নীলা নেই। চোখে অল্প কৌতূহল, কণ্ঠে হালকা উদ্বেগ। নীলা কোথায়? বাড়ি চলে গেছে। ইমনের চোখে অদ্ভুত অবস্থা। কিছু বলার আগে সে চুপচাপ রুমের দিকে চলে যায়। মনের ভেতর হালকা ব্যথা, কিন্তু কোনো শব্দ নেই। আচ্ছা। তুই কি পারিস না ওর সাথে ভালো ব্যবহার করতে? ইচ্ছে করে না। ইমন মায়ের সামনে আর এক সেকেন্ডও দাঁড়ায় না, চুপচাপ রুমের দিকে পা বাড়ে। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। রুমটা আজ অসম্ভব ফাঁকা লাগছে। বিছানার এক পাশ খালি, বালিশে নীলা চুলের হালকা গন্ধ এখনো লেগে আছে। ইমন ধপ করে বিছানায় বসে পড়ে, দুহাত দিয়ে মাথা চেপে ধরে। আমাদের জীবনটা এমন না হলেও পারতো নীলা। এত যুদ্ধ কেন হলো আমাদের মধ্যে? সে চোখ বন্ধ করে। গত কয়েকদিনে দৃশ্যগুলো ভেসে ওঠে, নীলার কান্না, নিজের রাগ, নিজের হাতের দাগটা নীলার মুখে। ইমন দাঁতে দাঁত চেপে ধরে। আর পারছি না আমি। নিজের রাগ, নিজের দ্বন্দ্ব, নিজের ভুল, সব কিছু মিলিয়ে আমি নিজেকেই সহ্য করতে পারছি না। ইমন,
ইমন কোনো উত্তর দেয় না। মা দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ছেলের মুখের দিকে তাকিয়ে থমকে যান। এভাবে একা বসে থাকিস কেন? এমনি। ও চলে গেল কেন? আমি জানি, কিন্তু তোর চোখ বলতেছে তুই খুশি না। খুশি হব কেন মা? আমি নিজেই জানি না আমি কি চাই। তুই যদি ওকে এতটাই অপছন্দ করিস, তাহলে ও চলে যাওয়াতে তোর শান্তি পাওয়ার কথা ছিল। নীলাকে কষ্ট দিস না ইমন, সবাই সব সময় শক্ত থাকে না। আমি ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি মা, কিন্তু ওর সামনে গেলে আমার ভেতরের সব রাগ বের হয়ে আসে। রাগের আড়ালেই অনেক সময় ভয় লুকিয়ে থাকে রে। ভয়? হ্যাঁ, কাউকে হারানোর ভয়, নিজেকে হারানোর ভয়। নীলা খুব নরম মনের মেয়ে, একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না। দরজা বন্ধ হয়ে যায়। ইমন আবার একা। রুম নিস্তব্ধ। ইমন বিছানায় শুয়ে পড়ে, ছাদের দিকে তাকিয়ে। নীলা, তুমি যদি একটু বুঝতে, আমিও যদি একটু কম রাগী হতাম, আমাদের গল্পটা হয়তো অন্যরকম হতো। চোখের কোণে জমে ওঠা জল সে জোরে আটকে রাখে। আর পারছি না আমি নীলা, সত্যি আর পারছি না। নীলার নিজের ঘর, চেনা দেওয়াল, চেনা বিছানা, তবু আজ সব কিছু অচেনা লাগছে। নীলা বিছানার এক পাশে বসে আছে, চুল এলোমেলো, চোখ দুটো ফোলা, মনটা যেন ভেঙে ভেঙে পড়ছে। দরজায় আলতো শব্দ। মা, নীলা মাথা তোলে। মা হাতে খাবার নিয়ে ভেতরে আসে। মেয়ের মুখটা দেখে বুকের ভেতরটা মোচড় দেয়। আয় মা, খেয়ে নে। সকাল থেকে কিছুই মুখে দিস নেই। ভালো লাগছে না মা, পরে খাবো। শরীর খারাপ নাকি মন? নীলা কোনো উত্তর দেয় না, চোখ নামিয়ে রাখে। মা একটু থেমে আবার বলে, এমনকি তোকে মেনে নেয়নি মা? নীলার বুকের ভেতরটা হু হু করে ওঠে, ঠোঁট কাঁপে, তবু নিজেকে শক্ত রাখার চেষ্টা। এমন কেন মা? কেউই আমাকে স্ত্রী হিসেবে মানবে না। এমন কথা বলিস কেন? আমি তো জোর করে যাওয়া মানুষ না মা। ভালোবাসা না থাকলে স্বামী হওয়া যায়, কিন্তু স্ত্রী মানা যায় না। ইমনের দোষ দিচ্ছি না। দোষ দিয়ে কি লাভ বলো মা? আমি জেনেই গিয়েছিলাম ও আমাকে চায় না। নীলার চোখ ভিজে ওঠে, তবু সে চোখের জল ফেলতে দেয় না। আমি কি এতটাই অযোগ্য যে কেউ আমাকে নিজের করে নিতে পারে না? শোন মা, কষ্ট পাস না। সব সময় সবকিছু এমন থাকে না। সত্যি কি ঠিক হবে মা, নাকি সবাই শুধু সান্ত্বনা দেয়? ঠিক হবে কিনা জানি না, কিন্তু তুই ভেঙে পড়লে কিছুই ঠিক হবে না। খাবারটা ঠান্ডা হলে আবার গরম করে খাবি। নিজেকে শেষ করে দিস না মা। মা বেরিয়ে যায়। ঘর আবার নীরব। নীলা বিছানায় শুয়ে পাশ ফিরিয়ে নেয়, বালিশে মুখ গুজে ধরে। আমি তো শুধু একটু আপন হতে চেয়েছিলাম। এই চাওয়াটাই কি খুব বেশি ছিল? চোখের কোণ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। রাত গভীর হয়ে এসেছে। ঘরের আলো নিভে আছে, শুধু জানালা দিয়ে চাঁদের ফ্যাকাশে আলো ঢুকে পড়ছে। ইমন বিছানায় শুয়ে আছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। বারবার পাশ ফিরছে। আমি কি ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছি? না, আমি তো কিছুই করিনি। যা করেছি নিজের রাগে করেছি। কিন্তু চোখের সামনে ভেসে ওঠে নীলার মুখ, চুপচাপ সহ্য করা চোখ, কোনো অভিযোগ না করা কণ্ঠ। ইমন দাঁত চেপে ধরে। ও কি খুব কষ্ট পেয়েছে? হঠাৎ বুকের ভেতরটা কেঁপে ওঠে, নিজেকে শক্ত করে আবার বলে, পেয়ে থাকলে পাক, আমার কি। কথাটা ভাবতেই বুকটা হালকা হয়ে যাওয়ার কথা, কিন্তু হলো না, বরং আরো ভারী হয়ে গেল। ইমন উঠে বসে, হাত দিয়ে চোখ কসলায়। কেন এমন লাগছে তাহলে? ও চলে যাওয়ার পর ঘরটা কেন এত ফাঁকা? ঘড়ির দিকে তাকাই, রাত 2টা পেরিয়ে গেছে। ইমন আবার শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। নীলার কণ্ঠ যেন কানে বাজে। আমি তোমাকে মুক্তি দিতে চাই। মুক্তি? আমি কি বন্দি করেছিলাম নাকি? তাহলে কেন ওর কথা মনে পড়ছে বারবার? কেন আজ রাতটা এত লম্বা? রুমে নিস্তব্ধতা, শুধু ইমনের শ্বাস প্রশ্বাস। সে উঠে জানালার পাশে দাঁড়ায়, বাইরে তাকিয়ে থাকে অনেকক্ষণ। নীলা, তুমি যদি সত্যি কষ্ট পেয়ে থাকো, আমি কি সেটা বুঝতে পারতাম না? নিজের প্রশ্নে নিজে চুপ হয়ে যায়। ইমন আবার বিছানায় ফিরে আসে, চোখ বন্ধ করে। ঘুমাও ইমন, কাল অফিস আছে। কিন্তু ঘুম আসে না, এক ফোঁটা ঘুমও না। রাত কাটে,
চোখ জেগে। সকালের আলো জানালা দিয়ে ঢুকেছে। ঘরটা আলোয় ভরলেও নীলার মনটা অন্ধকারে ঢাকা। নীলা মায়ের সামনে চুপচাপ বসে আছে, চোখে কোনো কান্না নেই, কিন্তু কণ্ঠে চাপা ভার। মা, আমি ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? মা, ইমন আমাকে একদমই স্ত্রী হিসেবে নিতে পারে না। এমন কথা বলিস কেন? ও আমার সাথে মিশতে পারে না মা। আমার কাছে আসতে ও রুচিতে বাঁধে। এই সত্যটা আমি আর অস্বীকার করতে পারছি না। নীলা, আমি ওকে ডিভোর্স দিয়ে মুক্ত করতে চাই মা। কি বলছিস এসব? হঠাৎ এমন কথা মুখে আনছিস কিভাবে? হঠাৎ না মা, অনেক ভেবেছি। প্রতিটা অপমান, প্রতিটা নীরবতা, প্রতিটা রাগ, প্রতিটা রাত সব ভেবেছি। বিয়ে কি খেলনা নাকি চাইলে ভেঙে ফেলবি? এই বিয়ে খেলনা না মা, কিন্তু এই বিয়ে ইমনকে শুধু বিরক্ত করছে আর আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। সব সম্পর্কেই কষ্ট থাকে মা, সময় দিলে ঠিক হয়। সময় দিলে তখন ঠিক হয় যখন দুজনেই চেষ্টা করে মা। এখানে আমি একা চেষ্টা করছি। তুই কি ওকে ভালোবাসিস না? ভালোবাসলে কি হয় মা, যেখানে ভালোবাসাটা অপরাধ হয়ে যায়? তোর কথা শুনে ভয় লাগছে আমার। ভয় পেও না মা, আমি পালাচ্ছি না। আমি শুধু একজন মানুষকে মুক্তি দিতে চাই। আর তুই? আমি নিজেকেও মুক্ত করতে চাই মা। ঘর নিস্তব্ধ হয়ে যায়, শুধু দুই নারীর শ্বাসের শব্দ। মা চোখ মুছে বলে, এই সিদ্ধান্ত সহজ না মা, একবার বললে আর ফিরিয়ে নিতে পারবি না। আমি জানি মা, তবুও এটাই ঠিক। মা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে বলছে, এই সিদ্ধান্ত আর বদলানো যাবে না। দুপুরের দিকে নীলার মা অনেকক্ষণ ধরে ফোনটা হাতে নিয়ে বসে থাকে। বারবার নাম্বার ডায়াল করে, আবার কেটে দেয়। শেষমেশ দীর্ঘশ্বাস ফেলে কল দেয়। ফোন বেজে ওঠে। হ্যালো, বল। আপা, একটা কথা ছিল। বল, সব ঠিক তো? আপা, নীলা এমনকে ডিভোর্স দিতে চায়। কি বলছিস এসব? এটা কি কথা? এমন হতেই পারে না। আমি জানতাম শুনে খারাপ লাগবে, কিন্তু সত্যিটা লুকাতে পারলাম না। ইমন কি কিছু বলেছে? নীলা কি ভুল বুঝছে? ভুল বোঝার কিছুই নেই আপা, ইমন নীলাকে মেনে নেয় না। স্ত্রী হিসেবে তো দূরের কথা, মানুষ হিসাবেও না। আমি নীলাকে হারাতে চাই না বোন, ও আমার মেয়ের মতো। একটু সময় দাও, আমি ইমনকে বোঝাবো। আপা, অনেক সময় দেওয়া হয়েছে, এবার নীলা আর পাচ্ছে না। জোর করে বিয়ে দেওয়াটা কি এত বড় ভুল ছিল? হ্যাঁ আপা, ভুল ছিল। তোর জোর করে ইমনের সাথে নীলার বিয়ে দেওয়া উচিত হয়নি। ইমনের মা কিছু বলতে গিয়ে থেমে যায়। নীলার মা আবার বলে, আজকালকার মানুষের নিজের পছন্দ থাকে আপা, কেমন ধরনের মানুষকে বিয়ে করবে, কার সাথে জীবন কাটাবে, এসব জোর করে চাপানো যায় না। আমি তো ভেবেছিলাম সময় দিলে সব ঠিক হয়ে যাবে। সব সম্পর্ক সময় চায় আপা, কিন্তু সম্মান না থাকলে সময়ও কাজ করে না। নীলা কি একেবারেই সিদ্ধান্ত বদলাবে না? ও অনেক ভেঙে গেছে আপা, এবারও নিজেকে বাঁচাতে চাইছে। আমি বুঝতে পারছি, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। আমারও আপা, কিন্তু মেয়েকে আর জোর করতে পারছি না। কল কেটে যায়। দুই প্রান্তে দুই মা, একজন মেয়েকে হারানোর ভয়, আরেকজন মেয়েকে বাঁচানোর দায় নিয়ে বসে থাকে। রাত নেমেছে, ডাইনিং টেবিলের বাতিটা জ্বলছে, কিন্তু খাবার ছোঁয়া হয়নি। ইমনের মা চুপচাপ চেয়ারে বসে আছে, চোখে ক্লান্তি, মুখে ভারী ভাব। ইমন রুম থেকে বেরিয়ে দেখে মা বসে। ইমন বলে, মা, না খেয়ে বসে আছো কেন? তোর খুশির দিন, তুই খা। কি খুশির কথা বলছো মা? মা এক মুহূর্ত চুপ থাকে, তারপর যেন বুকের ভেতরের পাথরটা নামিয়ে রেখে বলে, তোর আশা পূরণ হবে রে। মানে? নীলা তোকে মুক্ত করে দেবে, ও ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুহূর্তে ইমনের মুখের রং বদলে যায়, ঠোঁটের কোণ শক্ত হয়ে আসে, কথা আটকে যায় গলায়। কি বলছো মা? আজ বিকেলে ওর মা ফোন করেছিল, নীলা আর পারছে না রে, ও নাকি তোকে আর বিরক্ত করতে চায় না। ও সত্যি বলেছে? হ্যাঁ, ও বলেছে এই বিয়ে শুধু তোকে বিরক্ত করছে, তাই তোকে মুক্তি দিতে চায়। ইমনের বুকের ভেতরটা ধপ করে ওঠে, মাথার ভেতর একটা শব্দই ঘুরতে থাকে, মুক্তি। মুক্তি? তুই তো সব সময় বলতিস এই বিয়ে মানিস না, এবার তো সব শেষ হয়ে যাবে, খুশি হবি না রে? জানি না মা। জানি না মানে?
আমি তো চাইছিলামও আমার উপর জোর না করুক, কিন্তু এভাবে চলে যাবে ভাবিনি। তাহলে তুই কি চাস? ইমন উত্তর দিতে পারে না। চোখের সামনে নীলার মুখ ভেসে ওঠে, চুপচাপ, ভাঙ্গা কিন্তু দৃঢ়। আমি কি সত্যি ওকে হারাতে চাই? আমি খাবার গরম করি, তুই খা। ক্ষুধা নেই মা। সে ধীরে ধীরে রুমের দিকে চলে যায়। পিছনে পড়ে থাকে আলো জ্বলা ডাইনিং টেবিল আর এক মায়ের ভাঙ্গা আশা। রুমে ঢুকে ইমন দরজা বন্ধ করে দেয়, বিছানায় বসে পড়ে। নীলা, তুই কি সত্যিই চলে যাবে? রাত গভীর হয়, ইমনের মুখ ছোট হয়ে আসে। এই প্রথম সে বুঝতে পারে যে মুক্তি চেয়েছিল তা হয়তো সবচেয়ে বড় শূন্যতা নিয়ে আসছে। গভীর রাত, ঘড়ির কাঁটায় 2টার ঘর ছুঁই ছুঁই। রাস্তায় লোকজন নেই বললেই চলে। ইমন গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে হাঁটছে। চোখে ঘুম নেই, মুখে অদ্ভুত অস্থিরতা। মনের ভেতর শুধু একটাই কথা ঘুরছে, ডিভোর্স। নীলা, মুক্তি। হঠাৎ থেমে যায় সে। নীলাতের বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। এক মুহূর্ত দম নেই, তারপর কলিং বেল চাপে। কয়েক সেকেন্ড পর দরজা খুলে যায়। ইমন, এই রাতে তুই? খালা, নীলা কই? নীলা ও তো রুমে, কিন্তু এত রাতে? ইমন আর কোনো কথা শোনে না, সোজা ভেতরে ঢুকে পড়ে। নীলার মা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ও তো নীলাকে সহ্যই করতে পারে না, তাহলে এই গভীর রাতে কেন? ইমন সিঁড়ি ভেঙে দ্রুত নীলার রুমের সামনে এসে দাঁড়ায়। এক মুহূর্ত থামে, হাত কাঁপে। তারপর দরজায় টোকানা দিয়ে দরজা খুলে ঢুকে পড়ে। নীলা বিছানার পাশে বসেছিল, চুল খোলা, চোখ লাল। ইমন, ইমন পেছন ফিরে দরজাটা বন্ধ করে দেয়, ভেতর থেকে লক লাগিয়ে দেয়। নীলার বুক কেঁপে ওঠে। দরজা বন্ধ করলে কেন? ইমন তাকিয়ে থাকে, অনেকক্ষণ কোনো কথা নেই। নীলা আবার বলে, এত রাতে এখানে কেন এসেছো? তুমি ডিভোর্স দিতে চাও? এই কথা কি সত্যি? হ্যাঁ। কেন? তুমি জানো কেন? আমার সাথে থাকতে তোমার ভালো লাগে না, আমার কাছে আসতে তোমার রুচিতে বাধে। আমি কি কখনো মুখে বলেছি আমি ডিভোর্স চাই? তোমার ব্যবহারে সব বলে দিয়েছি ইমন। তাহলে আমার মা কেন জানলো? তুমি কেন সবার সামনে এই সিদ্ধান্ত নিলে? কারণ আমি আর অপমান নিতে পারছি না, আর কাউকে জোর করে আমার পাশে রাখতে চাই না। আমি কি তোমাকে যেতে বলেছিলাম? তুমি না বললেও তোমার চোখ, তোমার রাগ সবই বলছে। বাইরে নীলার মা দরজার সামনে দাঁড়িয়ে, ভেতরের কথাবার্তা শুনে মুখ ধরপড় করে। কি হচ্ছে ভেতরে? ও তো ওই ঘটনার পরে কখনোই নীলার খোঁজ নেয়নি। তুমি যদি চলে যাও তাহলে আমি কি পাবো জানো? তুমি মুক্তি পাবে। রুমের ভেতর বাতাসটা ভারী হয়ে আছে। দুজন মুখোমুখি দাঁড়িয়ে, কথা আছে অনেক, কিন্তু বলার সাহস কম। এমন হঠাৎ নীরবতা ভেঙে বলে, বাড়ি চলো। নীলা হালকা হেসে তাকায়। সে হাসিতে আনন্দ নেই, শুধু জমে থাকা কষ্ট। কেন আবার চর মারবে? এই একটা কথাই ইমনের বুকের ভিতর কিছু ভেঙে যায়। ইমন দ্রুত বলে, না, চলো, আর কিছু বলবো না। ইচ্ছে নেই আমার। নীলা, প্লিজ। এই কয়েকদিনে যত অপমান সহ্য করেছি আর পারবো না ইমন। প্রতিদিন মনে হয়েছে আমি তোমার জন্য বোঝা। আমি রাগাবো না, কথা দিচ্ছি। চলো। কথা? এই কথাই তো তুমি আগেও দিয়েছিলে। তোমার চোখে আমি সবসময় খারাপ। আমার কথা বলা, হাঁটা, রাগ করা সবই তোমার রুচিতে বাধে। আমি বুঝিনি। না বুঝলে কিভাবে এত নিখুঁতভাবে কষ্ট দিতে পারলে? চলো নীলা, আর ভাঙো না আমাকে। তুমি চলে যাও। কি? আমার মতো খারাপ মানুষের সাথে থাকতে হবে না তোমাকে। এমন কথা বলো না। এই কথাগুলো তো তুমি প্রতিদিন আমাকে বুঝিয়ে দিয়েছো। রুমের ভেতর ইমন চুপ করে দাঁড়িয়ে। এই প্রথম সে বুঝতে পারছে নীলার রাগ আসলে ঢাল, ভেতরে শুধু ভাঙ্গা একজন মানুষ। ইমন ধীরে বলে, আমি যদি বদলাতে চাই? দেরি হয়ে গেছে ইমন। আমি একটা সুযোগও না? আর সুযোগ দেওয়ার মতো শক্তি নেই। নীরবতা নামে। এই নীরবতা শব্দের চেয়েও বেশি কষ্টের। ইমন ধীরে দরজার দিকে এগোয়, হাত রেখে থামে। এবার পেছনে তাকে। নীলা তাকিয়ে থাকে কিন্তু ডাকে না। দরজার হাতলটা ধরে ইমন থেমে যায়। এক মুহূর্ত আগেও সে চলে যাচ্ছিল, কিন্তু বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। সে ধীরে ঘুরে দাঁড়ায়। আমি এভাবে যেতে পারি না। নীলা তাকিয়ে থাকে নির্বিকার। ইমন এক ধাপ এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলে, তোমাকে নিয়েই ফিরবো আমি।
আমি তো আগেই বলেছি আমি যাব না। ইমন আর কোনো কথা বলে না। সে হঠাৎ নীলার একদম সামনে এসে দাঁড়ায়। নীলা কিছু বোঝার আগেই ইমন তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই আলিঙ্গনে রাগ নেই, জো নেই, আছে জমে থাকা ভয়, হারানোর আতঙ্ক। নীলা অবাক হয়ে যায়। এমন কি করছো? কথাটা শেষ করার আগেই ইমন নীলার কপালের কাছে মুখ নামিয়ে চুমু খায়, গলায় মুখ লুকিয়ে থাকে, যেন বহুদিন পর আশ্রয় পেয়েছে। নীলা শক্ত হয়ে যায়। ইমন কাপা গলায় বলে, আর পারছি না নীলা, এই দূরত্বটা আমাকে শেষ করে দিচ্ছে। নীলা কিছু বলতে চায়, কিন্তু ইমন ধীরে তার মুখের দিকে তাকিয়ে ঠোঁটে হালকা ছোঁয়া দিয়ে থামিয়ে দেয়। এই ছোঁয়ায় আগ্রাসন নেই, শুধু অনুরোধ। নীলা চোখ বড় হয়ে যায়, শরীরটা অবশ হয়ে আসে। ইমন খুব নিচু স্বরে বলে, একটু চুপ থাকো, আজ শুধু আমাকে থাকতে দাও। তারপর নীলাকে কোলে তুলে নেয়। নীলা প্রতিবাদ করে না, শুধু ফিসফিস করে। এটা ঠিক না এমন। যা ঠিক তা আমি আগেই নষ্ট করেছি, আজ শুধু তোমাকে কাছে চাই। সে নীলাকে আলতো করে বিছানায় শুয়ে দেয়, নিজে পাশে বসে পড়ে। ইমন ধীরে নীলার চুলে হাত বুলিয়ে দেয়। এই স্পর্শে কোনো দাবি নেই, আছে যত্ন। নীলা চোখ ফিরিয়ে নেয়। এতদিন পরে এসব কেন? কারণ আজ বুঝেছি তুমি না থাকলে আমার সব ঠিক থাকাও ভুল। তোমার কাছে আসতেই গা ঘিন ঘিন করতো। আমি জানি, আর এই কথার শাস্তি আমি সারা জীবন বয়ে নেব, কিন্তু আজ যেতে দিও না। এটাই কি ভালোবাসা, নাকি শেষবারের মতো ভাঙা মনকে বাঁচানোর চেষ্টা? ইমন আর সময় না নিয়ে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নীলা অবাক হয়ে গেল, কিছু বলতে গিয়েও পারল না। তার শরীর কাঁপতে লাগলো। ইমন হাত ঢুকিয়ে দিল নীলার শাড়ির ভেতর দিয়ে, আস্তে আস্তে চাপ দিতে লাগলো কোমরে। নীলার সব রাগ গড়িয়ে পড়ল মুহূর্তেই। ইমন আস্তে আস্তে তাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। নীলার সব রাগ গুড়িয়ে পড়ল। রাত ভরে ভালোবাসা চলতে লাগলো। নরমালই দুজনের শ্বাস প্রশ্বাস শোনা যায়। নীলা পাশ ফিরে শুয়ে আছে, চোখ দুটো ভেজা। ইমন কিছুক্ষণ চুপ করে থাকে। এই চুপটাই ভয়ঙ্কর। হঠাৎ ইমন ধীরে ধীরে বলে ওঠে, একটা কথা জিজ্ঞেস করি? নীলা কোনো উত্তর দেয় না। ইমন গলা খাকারি দিয়ে আবার বলে, আপনি যে সিয়ামের সাথে পালিয়ে গেছিলেন, আপনাদের মধ্যে কিছু হয়নি তাই তো? এই কথাটা যেন ছুরির মতো এসে লাগে। নীলা হঠাৎ উঠে বসে, চোখ দুটো বড়, অবিশ্বাসে ঠোঁট কাঁপছে। কি বলছো ইমন? তুমি তুমি এমনটা ভাবো? এমনটাই তো হওয়ার কথা। এক রাত ছিল ওর কাছে, আমি আর কি ভাববো? তুমি আমাকে এতটা নিচু ভাবো? আমি চরিত্রহীন এটাই মনে হয়? আমি বাস্তব ভাবছি, রূপকথা বিশ্বাস করার বয়স পেরিয়ে গেছে। এই কথা শুনে নীলার ভেতর জমে থাকা সব ভাঙে। সে হঠাৎ ইমনকে ঠেলে সরিয়ে দেয়। চলে যাও ইমন, চলে যাও তুমি। এই মুহূর্তে চলে যাও। তুমি ভাবো আমি নোংরা, তুমি ভাবো আমি চরিত্রহীন, তাহলে আমাকে ছুলে কেন, আদর করলে কেন? ইমন কিছু বলতে চাই, কিন্তু নীলার চোখের আগুনে থেমে যায়। নীলা চোখ মুছে বলে, আমি সিয়ামের কাছে গিয়েছিলাম কারণ আমি ভেঙে গিয়েছিলাম, কিন্তু নিজের সম্মান আমি বিক্রি করিনি। আজ বুঝলাম আমার সবচেয়ে বড় ভুল তোমার কাছে ফিরে আসা। আমি শুধু জানার জন্য। জানার চেষ্টা করনি, সরাসরি বিচার বসিয়েছো। ঘরের বাতাস ভারী হয়ে যায়। দুজনের মাঝখানে দূরত্বটা আবার দাঁড়িয়ে পড়ে, আরো শক্ত, আরো নির্মম। নীলা ধীরে বলে, এখন যাও, আজ আমি আর অপমান নিতে পারবো না। ঘরের ভেতর বাতাস ভারী। দরজার কাছে দাঁড়িয়ে থাকা ইমন হঠাৎ ঘুরে আসে। তার চোখ লাল, গলা ভাঙ্গা, রাগ আর কষ্ট একসাথে জমে আছে। আমাকে কেন দোষ দিচ্ছ নীলা? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আমি তো তোমাকে আমার সবটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? আমার ভালোবাসা উপেক্ষা করে সিয়ামের কাছে চলে গেলে, এক রাত কাটালে ওর সাথে। এখন বলো আমি কি ভাববো? এই কথাটা যেন আগুনে ঘি ঢালে। নীলা হঠাৎ চিৎকার করে ওঠে, থামো, এই মিথ্যে কথা আর একবারও বলো না। আমি সিয়ামের কাছে যাইনি। শোনো, আমি সিয়ামের কাছে যাইনি। তাহলে সবাই যা দেখেছে সেটা কি? আমরা নিজের চোখে দেখেছি তোমাকে ওর সাথে। আমি আমার বান্ধবীর কাছে গিয়েছিলাম, ওর বাসায় রাত কাটিয়েছি। একটা পুরো রাত ওর সাথেই ছিলাম। সকালে সকালে সিয়ামের সাথে কথা বলতে গিয়েছিলাম,
ঠিক তখনই তোমরা দেখেছো আমাকে, আর সবাই ধরে নিয়েছে আমি নাকি সারা রাত ওর কাছেই ছিলাম। কিন্তু না ইমন, আমি ওর সাথে ছিলাম না, একটুও না। তাহলে তুমি সত্যি ওর সাথে ছিলে না? আমি যদি এমন হতাম তাহলে এত অপমান সহ্য করে আজও তোমার সামনে দাঁড়িয়ে থাকতাম? তোমরা কেউ একবারও জিজ্ঞেস করনি, শুধু বিচার বসিয়েছো। ইমন চুপ করে যায়, তার বুকের ভেতর কিছু একটা দম বন্ধ করে ধরে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। না, আমি ছেড়ে যাইনি, আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল সন্দেহ দিয়ে, অপমান দিয়ে। দুজনের মাঝখানে নীরবতা জমে ওঠে। এই নীরবতা রাগে না, এটা অনুশোচনার। নীলা ধীরে বলে। এখন বোঝো একটা ভুল বোঝাবুঝি কিভাবে একটা সম্পর্ক ভেঙে দেয়। নীলা বিছানার এক কোণে বসেছিল, ইমনের দিকে আর তাকাচ্ছিল না। কণ্ঠ শান্ত, কিন্তু সেই শান্ততার নিচে জমে আছে পাহাড় সম কষ্ট। সিয়ামের সাথে তো আমার অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছিল ইমন। তোমার সাথে রিলেশনে থাকার সময়েও আমাকে খুব বিরক্ত করছিল। মেসেজ, কল, নানান কথা। আমি চুপ ছিলাম, কারণ আমি চাইনি তোমার সাথে ঝামেলা হোক। সেদিন আমি ওকে রাগারাগি করতে গিয়েছিলাম সব শেষ করে দিতে, কিন্তু ওকে পাইনি, তাই সোজা আমার বান্ধবীর বাসায় চলে যাই। রাতটা ওর কাছেই কাটিয়েছি। নীলা এবার ইমনের দিকে তাকায়, চোখে জল, কিন্তু কণ্ঠে অভিযোগ নেই, আছে সত্য। ওদিন সকালে ওর সাথে দেখা হয়েছিল, শুধু তখনই। তুমি ওই একটা দৃশ্য দিয়েই আমার পুরো চরিত্রটা লিখে ফেললে। একবারও জিজ্ঞেস করনি, একবারও জানতে চাওনি আমি কোথায় ছিলাম। তুমি এভাবে আমাকে ভুল বুঝে গুড়িয়ে দিলে ইমন, আমাকে ভেঙে দিলে। ঘরে নিস্তব্ধতা, এমন নীরবতা যেখানে শ্বাস নিতেও কষ্ট হয়। ইমন মাথা নিচু করে বসে থাকে, তার চোখে প্রথমবার নিজের কাজের প্রতিফলন। আমি ভেবেছিলাম তুমি আমাকে ঠকিয়েছো। আর আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে মানুষ হিসেবে দেখবে, কিন্তু তুমি তো আগেই আমাকে অপরাধী বানিয়ে রেখেছিলে। আমি জানতাম না নীলা, আমি সত্যিটা জানতাম না। না জানাটাই তো তোমার অপরাধ ইমন, কারণ তুমি জানতে চাওনি। আমি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? কষ্ট না ইমন, তুমি আমার আত্মসম্মানটা ভেঙে দিয়েছো। এই কথাটা ইমনের বুকে ছুরির মতো লাগে। সে আর কোনো কথা বলতে পারে না। নীলা ব্যাগের দিকে তাকায়। এখন বুঝতে পারছো কেন আমি ডিভোর্স চাই? প্লিজ নীলা, ডিভোর্স চেও না। নীলা ধীরে মাথা তোলে, চোখে জল নেই, মুখে কষ্ট নেই, আছে একরকম ক্লান্ত হাসি। ডিভোর্স না চাইলে কি চাইবো বলো ইমন? আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। আমি সন্দেহ করছি, রাগ করেছি, কথা দিয়ে আঘাত করেছি। ভুল তো সবাই করে ইমন, কিন্তু আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের পরেও তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো। যে মানুষ আমাকে ছুঁয়েছে, আমার চোখে চোখ রেখে আদর করলো, সেই মানুষটাই আবার আমাকে চরিত্রহীন ভাবলো। এরপরে তোমার সাথে থাকার প্রশ্নই ওঠে না ইমন। আমি তখন রেগেছিলাম, আমি নিজের কষ্ট থেকে বলেছিলাম। রাগ মানুষের আসল চেহারা দেখিয়ে দেয় ইমন। আর তোমার রাগে আমি কোনো স্ত্রী ছিলাম না, আমি ছিলাম সন্দেহভাজন একটা মেয়ে। আমি তোমাকে ভালোবাসি নীলা। ভালোবাসা এমন হয় না ইমন, ভালোবাসা বিশ্বাস করে, ভালোবাসা অপমান করে না। আমি যদি আজও থেকে যাই, কাল আবার কোনো ভুল বুঝাবুঝিতে তুমি আমাকে ভাঙবে, আমি আর ভাঙতে চাই না। একটা সুযোগ, একটা শেষ সুযোগ দাও। আমি অনেক সুযোগ দিয়েছি ইমন, এবার নিজের জন্য একবার সঠিক সিদ্ধান্ত নিতে চাই। নীলা ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে আর জল নেই, যেন সবটা আগেই শুকিয়ে গেছে। ইমনের দিকে তাকেও সে আর আগের মতো কাঁপে না। চলে যাও ইমন। নীলা প্লিজ, একটু শোনো। না, আর কোনো কিছু শোনার নেই। একটা ভুল বোঝাবুঝি ছিল, আমি ঠিক করে নিতে চাই। ভুল বোঝাবুঝি নয় ইমন, এটা ছিল বিশ্বাস ভাঙা। যে মানুষ আমার চোখে চোখ রেখে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারে, তার কোনো ব্যাখ্যার দরকার হয় না। আমি বদলে যাব নীলা, আমি চেষ্টা করব। আমি আর কাউকে বদলানোর দায়িত্ব নিতে চাই না। নিজেকে বদলানোটাই, নিজেকে বাঁচানোটাই এখন আমার কাজ। ইমন এগিয়ে এসে হাত ধরতে চায়, নীলার সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেয়। ছুবে না আমাকে, চলে যাও, আর আসবে না। তুমি আমাকে এভাবে বের করে দিচ্ছ? না, আমি নিজেকে রক্ষা করেছি, আমি তো তোমাকে হারাতে চাইনি। কিন্তু তুমি আমাকে হারানোর মতোই ব্যবহার করেছো।
এই কথার পরে আর কিছু থাকে না। ইমন ধীরে দরজার দিকে হাঁটে। দরজার কাছে গিয়ে একবার পেছনে তাকায়। আমি যদি একদিন সত্যি বদলে যাই? তখনও দেরি হয়ে যাবে। দরজাটা বন্ধ হয়ে যায়। নীলা একা দাঁড়িয়ে থাকে, হাত কাঁপে না, চোখে জল নেই, কিন্তু বুকের ভেতর এক ধরনের শূন্যতা জমে আছে। সে নিজেকে বলে, সব ভালোবাসা ধরে রাখার নয়, কিছু ভালোবাসা ছেড়ে দিলেই বাঁচা যায়। রাত অনেক। বাড়ির দরজাটা ধীরে খুলে যায়। ইমন ভেতরে ঢুকে, চোখ লাল, মুখ ক্লান্ত, কাজ ঝুলে আছে। ইমনের মা সোফায় বসেছিলেন। ছেলের পায়ের শব্দে তাকিয়ে বলেন, কই ছিলি রাতে? ইমন জুতো খুলতে খুলতেই থেমে যায়। একটু চুপ থেকে বলে, নীলার কাছে মা। নীলা আসলো না? না মা। কথা কাটাকাটি হলো? ইমন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সোফায় বসে পড়ে, দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। কি করেছিস রে? আমি ওকে বিশ্বাস করিনি, ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছি। ইমন, আমি রাগে অন্ধ হয়ে গেছিলাম মা। একবারও ভাবিনি ও কি সহ্য করছে। আজ বুঝেছি, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমি তাকেই সবচেয়ে বেশি আঘাত দিয়েছি। তুই তো জানতিস নীলা কেমন মেয়ে। জানতাম মা, তবুও সন্দেহ করেছি। ও আমাকে ক্ষমা করবে না মা? ভুল বুঝতে দেরি হলে ক্ষমা পাওয়া কঠিন হয়ে যায় রে। ও বলেছে চলে যেতে, আর কখনো না আসতে। নীলা অনেক কষ্ট পেয়েছে রে। জানি মা, আজ প্রথমবার মনে হচ্ছে আমি সত্যি ওকে হারিয়ে ফেলেছি। ঘরে নীরবতা নেমে আসে। একজন মা নিজের ছেলের ভুলের ভার বয়ে বেড়াচ্ছেন, আর একজন ছেলে জীবনের সবচেয়ে বড় অনুশোচনা নিয়ে বসে আছে। মা ধীরে বলেন, সব ভুলেরই শাস্তি আছে ইমন। তোর শাস্তি হলো আজ তুই বুঝছিস, কিন্তু দেরি হয়ে গেছে। যদি সময়টা একটু আগে ফিরিয়ে নিতে পারতাম। কয়েকটা দিন কেটে গেছে। এই কদিনে ইমন ঠিকমতো ঘুমায়নি, খায়নি। বাড়িটা যেন হঠাৎ অনেক বড় হয়ে গেছে, আর সে একা। সকালে কলিং বেলের শব্দে ইমন চমকে ওঠে। পোস্টম্যান খামটা এগিয়ে দেন। ইমন খামটা হাতে নিয়ে বুঝে যায়, হাত কাঁপতে থাকে। খামের উপর লেখা ডিভোর্স নোটিশ। ইমন ধীরে ধীরে খাম খুলে পড়ে। একটা শব্দ যেন বুকের ভেতর আঘাত করে। না নীলা, এটা তুমি করতে পারো না। আমি তো ক্ষমা চেয়েছিলাম, আমি তো বুঝে গেছিলাম। সে হঠাৎ কাগজটা ছুঁড়ে ফেলে দেয়। দুহাতে মাথা চেপে ধরে। তার অনেক কষ্ট হচ্ছে। আমি অনেক দেরি করে ফেলেছি। ঘরের ভেতর শুধু তার কান্নার শব্দ। বিকেলের দিকে ইমন হঠাৎ উঠে দাঁড়ায়, চোখে একরাশ জেদার ভয়। না, এভাবে শেষ হতে পারে না। সে গাড়ির চাবি নেই। মাকে কিছু না বলে বের হয়ে যায়। রাস্তা ফাঁকা, আকাশে কালো মেঘ জমেছে। গাড়ি চালাতে চালাতে ইমনের চোখ ঝাপসা হয়ে আসে। মনে শুধু একটাই মুখ, নীলা। একবার কথা বলবো, শেষবারের মতো। হঠাৎ সামনে একটা ট্রাক ব্রেক কষে। ইমন চমকে ওঠে। নীলা। একটা বিকট শব্দ, সবকিছু এলোমেলো হয়ে যায়। গাড়ি ঘুরে গিয়ে রাস্তার পাশে আশ্রয় পড়ে। চারপাশে মানুষ জড়ো হয়। কেউ চিৎকার করে বলে, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন। ইমন অবচেতন হয়ে পড়ে থাকে। হাতে এখনো ভাঁজ করা ডিভোর্সের কাগজ। একই সময় নীলার ঘরে। নীলা জানলার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ তার বুক কেঁপে ওঠে। কেউ জানে না, হঠাৎ অস্থির লাগে। কেন এমন লাগছে? ফোনটা হাতে নেই। অজান্তেই ইমনের নামটা স্ক্রিনে ভেসে ওঠে। নীলা চোখ বন্ধ করে ফেলে। নীলা ঘরে একা বসেছিল। ডিভোর্সের কাগজ পাঠানোর পর বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা, না শান্তি না স্বস্তি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে ইমন। নীলার হাত কেঁপে ওঠে। এখন কেন ফোন করছে? এক মুহূর্ত দেরি করে সে কল রিসিভ করে। হ্যালো, এই নাম্বারটার মালিক একজন বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছেন? আপনি যদি ওনার কিছু হন, পরিচিত আত্মীয়, দয়া করে দ্রুত হাসপাতালে চলে আসুন। ইমন কেমন আছে? ওকে আমরা অচেতন অবস্থায় এনেছি, ডাক্তার দেখছে। হাসপাতালটা কোথায়? প্লিজ ঠিকানাটা বলেন। বলছি তাড়াতাড়ি আসুন ম্যাডাম। কল কেটে যায়। নীলা তখন আর দাঁড়িয়ে থাকতে পারে না। চেয়ার ধরে বসে পড়ে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। হে আল্লাহ, আমি তো চাইনি এমন কিছু হোক। তার মাথার ভেতর ভেসে ওঠে
ইমনের রাগি মুখ ভাঙ্গা অসহায়। নীলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, হাত কাঁপলেও সে ব্যাগ নেয়। যাই হোক, আমি যাব। তুমি যত খারাপই করো ইমন, আমি তোমার এমন পরিণতি চাইনি। চোখ মুছে সে বেরিয়ে পড়ে। রাস্তায় ছুটতে ছুটতে নীলার মনে শুধু একটাই ভয়, দেরি হয়ে যাবে না তো। আকাশে তখন ভারী মেঘ, হাওয়ার অশান্তির গন্ধ, আর কোথাও একটা হাসপাতালের বেডে ইমন লড়ছে জীবন আর মৃত্যুর মাঝখানে। হাসপাতালের সামনে গাড়ি থামতে নীলা প্রায় দৌড়ে নেমে পড়ে। চোখে জল, শ্বাস এলোমেলো, পা কাঁপছে, তবু সে ছুটে ঢোকে ভেতরে। চারপাশে সাদা দেওয়াল, দৌড়াদৌড়ি, স্ট্রেচার, চিৎকার। নীলার বুক ধরপড় করতে থাকে। এক্সকিউজ মি, একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছে। ইমন, ইমন নামের একজন। নামটা নিশ্চিত জানি না ম্যাডাম। আজ সন্ধ্যায় একজন অ্যাক্সিডেন্ট কেস ভর্তি হয়েছে। ও কেমন আছে প্লিজ বলুন, ও কেমন আছে? অবস্থা খুব খারাপ, বাঁচবে কি না এখনই বলা যাচ্ছে না। এই কথাটুকু যথেষ্ট। নীলার হাত থেকে ব্যাগটা পড়ে যায়, আর সে মেঝেতে দাঁড়িয়ে থাকতে পারে না, মেঝেতে বসে পড়ে। না, এভাবে না, আমি তো চাইনি, আমি শুধু দূরে যেতে চেয়েছিলাম। তার মাথার ভেতর ভেসে ওঠে সব স্মৃতি, রাগ, অপমান, তর্ক, কান্না, আর শেষে সেই ভাঙা চোখে বলা কথা, চলে যাও, আর আসবে না। নীলা দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলে। তার এখন নিজেকেই অপরাধী মনে হচ্ছে। হে আল্লাহ, ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। একজন নার্স পাশ দিয়ে হেঁটে যায়। নীলা হঠাৎ তার হাত ধরে, প্লিজ, আমি ওর স্ত্রী, একবার দেখতে দিন। আপনি আত্মীয়? হ্যাঁ, আমি ওর মানুষ। ডাক্তার এখনো অপারেশন থিয়েটারে, আপনাকে অপেক্ষা করতে হবে। ইমন, যদি কিছু বলতে বাকি থাকে তুমি বেঁচে থাকো প্লিজ। হাসপাতালের করিডোরে নীরবতা, কেউ শুধু দৌড়ে যাওয়া, স্ট্রেচার, ডাক্তারদের তাড়াহুড়ো। হঠাৎ এক দরজা খুলে ইমনের মা ছুটে বের হয়ে আসে, চোখে পানি, ঠোঁট কাঁপছে। তার সাথে এসেছে ভাবি। আসতে যান মা। নীলা এগিয়ে গিয়ে খালার হাত ধরে কাঁদতে শুরু করে। দুজনের চোখে অশ্রু, কণ্ঠে হাহাকার। নীলা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, খালা, খালা, ইমন, ইমন কি হবে? ইমনের মা দুহাত নীলার কাঁধে রাখে, নিরস চোখে কষ্ট আর দুঃখে ভরা। নীলা, শান্ত হও, কান্না থামাও, ও বেঁচে থাকবে, ডাক্তাররা সব ঠিক করবে। না খালা, আমি চাই না ওর কিছু হোক। আমি তো চাইনি। আমি ভাবি নীলাকে জাপটে ধরে, তাকে শক্ত করে ধরে আঁকড়ে ধরে। নীলা, তুমি শান্ত হও, যত খারাপ হয়েছে সব ঠিক হয়ে যাবে। ইমন বেঁচে আছে, এখন শুধু আমাদের অপেক্ষা করা লাগবে। নীলা কাঁদতে কাঁদতে খালার বুকে মাথা ঢেকে রাখে। বাইরে আকাশে অন্ধকার মেঘ জমেছে, ভেতরে হৃদয় ঝড় থামছে না। ইমন, আমি চাই না তোমার কিছু হোক, আমার দোষ যতই হোক আমি সব সহ্য করব। তুমি বাঁচো। ইমনের মা ও ভাবি একপাশে দাঁড়িয়ে নীরবভাবে চোখ ভিজিয়ে রাখে। কেউ কিছু বলে না, শুধু কান্না আর শ্বাসের শব্দ। সমস্ত হাসপাতাল যেন এক মুহূর্তের জন্য থেমে গেছে। দুজনের কান্না আর দুজনের মধ্যে ভয়ে আশায়, অনুশোচনায়। হাসপাতালের করিডোরে ধীরে ধীরে আলো। নীলা আর খালা শ্বাসরোধ করে দাঁড়িয়ে, প্রতি মিনিট যেন অনন্তকালের মতো মনে হচ্ছে। হঠাৎ ডাক্তার বের হয়ে আসে, চোখে উদ্বেগ, কণ্ঠে তাড়াহুড়ো। আপনাদের রোগীর অবস্থা খুব খারাপ, রক্ত লাগবে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। নীলা এক মুহূর্ত স্থবির হয়ে দাঁড়ায়, তার চোখে ঝলসানো ভয়, কিন্তু মুখে দৃঢ়তার ছাপ। আমার রক্ত নিন, আমি দিব। আমি চাই ওকে বাঁচাতে। না, আগে টেস্ট করতে হবে, রক্তের গ্রুপ মেলানো লাগবে। নীলার ঠোঁট কোনা কেঁপে যায়, কিন্তু কোনো ভয় প্রকাশ করে না। নীলা পাশে দাঁড়িয়ে নার্স স্টেপ শুরু করে। আপনি শিথিল হয়ে বসুন, চাপ দিবেন না, হাত রাখতে হবে স্থির। নীলা হাত বের করে দেন। নার্স সুচ নিয়ে রক্ত টেস্ট করে, হাত কেঁপে, চোখে অশ্রু, কিন্তু মনে মনে শুধু একটাই ভয়, ইমন বাঁচুক। কিছুক্ষণ পর টেস্ট রিপোর্ট আসে। ঠিক আছে, রক্ত মিলেছে, দয়া করে রোগীকে সাহায্য করার জন্য রেডি হন। ঠিক আছে। নার্স রক্ত নেওয়ার ব্যবস্থা করে। নীলা স্বেচ্ছায় বিছানায় বসে, হাত পেতে দেয়। প্রতি মুহূর্ত যেন নতুন জীবন নিয়ে আসে। রক্তের মধ্যে প্রবাহিত হচ্ছে নীলার ভালোবাসা, সাহস, অশ্রু আর প্রত্যয়। নীলার চোখে ভরা অশ্রু, কিন্তু মন শান্ত। মনে মনে সে ভাবছে, ওকে বাঁচানোর জন্য সব করতে পারবো।
হাসপাতালের ওয়ার্ডে রক্তের ক্যাথেটার সংযুক্ত। নীলা হাত ধরে বসে আছে, চোখের কোণে অশ্রু থেমে থেমে পড়ছে। সব ঠিকঠাক চলছে, এখন শুধু অপেক্ষা করতে হবে। ইমন, আশা করি তুমি বাঁচবে। আমার রক্ত তোমার জন্য, আমার ভালোবাসার শক্তি যেন তোমার মধ্যে প্রবাহিত হয়। রাত পেরিয়ে যায়, দিনের আলো আসতেই ডাক্তার আসে। রোগীর জ্ঞান আসতে শুরু করেছে, এখন ধীরে ধীরে শ্বাস নেবে, চোখ খুলবে। নীলা কেঁপে ওঠে, তার চোখে উচ্ছ্বাস, মুখে হাসির ছাপ, কিন্তু একদিকে ক্লান্তি, ক্ষুধা আর ঘুমের ওষুধের অভাব। নীলামা, কিছু খেয়ে নে। খাবো খালা, ওর জ্ঞান ফিরুক। হঠাৎ ইমন চোখ খুলে তাকায়। দুপুরের আলোয় তার চোখে প্রথমবারের মতো দেখা যায় অশ্রু, অসহায়তা আর অবিশ্বাসের ছাপ। নীলা, তুমি? হ্যাঁ ইমন, আমি এখানে, সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিক আছো? ইমনের মা চোখে জল ধরে রাখে, শুধু দাঁড়িয়ে আছে, মনে মনে ভেবেছে নীলা ছাড়া কেউ এত সাহসী হতে পারতো না। ইমন চোখ ধীরে ধীরে মুছে নীলার দিকে তাকায়, তার ভিতরে কৃতজ্ঞতা আর অবিশ্বাসের মিশ্রণ। এবার আর কিছু হবে না, তুমি ভালো থাকবে ইমন। হাসপাতালে নীরবতা ভাঙছে ধীরে ধীরে, শুধু নীলা, ইমন আর মা একপাশে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে। সপ্তাহ পেরিয়ে গেছে, হাসপাতালের সেই ভয়াবহ রাত এখন স্মৃতির ছায়া হয়ে গেছে। ইমন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। দুজনের চোখে প্রথম মিলন, কথার নয়, শুধু চোখের ভাষা। নীলার চোখে আশার অশ্রু, হালকা হাসি, ইমনের চোখে লুকানো কৃতজ্ঞতা আর ভালোবাসা। তুমি আমাকে ছেড়ে যাবে না তো নীলা? নীলা মুহূর্ত থমকে যায়, তার চোখে জল জ্বলে অনুভূতি, হৃদয় যেন কাঁপছে। হালকা হাসি, মুখে কণ্ঠে স্থিরতা। না, কখনো না ইমন, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। ইমন ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে আসে, তার হাত নীলার হাতে স্পর্শ করে, হৃদয়ের কাছে নিয়ে আসে। আমি বুঝতে পারি সব কষ্ট, সব রাগ, সব ভুল বোঝাবুঝি, সব ভুলে গিয়ে এখন শুধু চাই তোমার কাছে থাকতে। আমিও তোমার পাশে থাকতে চাই, সবকিছু ভুলে শুধু আমরা একসাথে। দুজনের হাত মিলেছে, মুহূর্তটা যেন থেমে গেছে। বাইরের সূর্য কিরণ আলোর মতো ধীরে ধীরে ঘরে ঢুকছে, দুজনের হৃদয় মিলেমিশে এক হয়ে গেছে। ভালো লাগছে তোমার কাছে ফিরে আসতে পেরে। আমিও। তুমি সব সময় থাকো ইমন, আমরা আর কখনো দূরে থাকবো না। দুজনের চোখে আর কোনো ভয় নেই, আর কোনো অনিশ্চয়তা নেই, শুধু শান্তি, ভালোবাসা এবং নতুন জীবনের প্রথম মুহূর্ত। ইমন ধীরে ধীরে নীলার ঠোঁটে কিস করে, নীলাও তার ভালোবাসায় সাড়া দিতে থাকে। দুজনেই যেন অনেক দিনের হারানো ভালোবাসা ফিরে পেয়েছে। আজ দুজনের অনেক খুশি, ভালোবাসায় পরিপূর্ণ।